শাড়ি না পরতে পারলে পরার কি দরকার তাই তো বুঝি না। এখন খোলা শাড়ি নিয়ে র্যাম্প ওয়াক করবে নাকি? সাফওয়ানের কথায় মেজাজ তুঙ্গে উঠে যায় আয়াতের। এই লোকের সমস্যা কি? এটা আজ অবধি বুঝতে পারে না আয়াতের। যখনই কোনো একটা অপ্রীতিকর সিচুয়েশনে পড়বে সেইখানে লোকটা হাজির হবে, নয়তো ওনার সামনেই কোনো না কোনো অপ্রীতিকর সিচুয়েশন ঘটবে। একে হিলে বেঁধে শাড়ির কুচি খুলে গেছে, ওপর থেকে এনার বাক্যের শেষ নেই। দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, সাফওয়ান ভাই, আসলে কি বলুন তো, আমি বিয়ে থেকে পালানোর সময় ভাবিনি আমাকে ওয়ার্ল্ড রেস চ্যাম্পিয়নশিপে নিজের নামের পতাকা ওড়াতে হবে। আগে জানলে শাড়ি না, উসাইন বোল্টের কস্টিউম পরে আসতাম। মুখ তো কেচির মতো চলে, তা তোমার বাবার সামনে মুখটা চালালে হয়তো এভাবে পালাতে হতো না। চালিয়েছিলাম, বিনিময়ে বাগালে থাপ্পড় আর 7 দিন রুমে আটকে রেখেছিল। তোমার শাড়ির কুচি ঠিক হইলে কি আমরা যাইতে পারি? তোমার বাবার বডিগার্ডরা আসলো বলে। আয়াত আর কোনো কথা বলল না। বলে না, কথায় কথা বাড়ে। আর এই লোকটার সাথে কথা বলতে গেলে শুধু যে কথাই বাড়বে সেটা নয়, সকাল হয়ে যাবে অথচ তর্ক শেষ হবে না। শেষমেশ দেখা যাবে বাবার বডিগার্ডরা সত্যিই চলে আসবে। এখন তাড়াতাড়ি কোনো ট্রান্সপোর্ট ধরে কাজী অফিস যেতে হবে। 1 ঘন্টা আগেও আয়াত একরকম ভেবেছিল, কিন্তু পুরো উল্টো কাহিনী ঘটে গেল। যাকে দু চোখে সহ্য হয় না তার সাথে এখন পালাতে হচ্ছে। 1 ঘন্টা আগে ক্রমাগত ইফাতকে ফোন দিয়ে যাচ্ছে আয়াত। ফোন ধরা তো দূর, খালি ওয়েটিং বলে যাচ্ছে ফোন অপারেটরের মহিলাটি। হাতের সময় খুব কম, আর 4 ঘন্টা পর আয়াতের বিয়ে একটা বলদের সাথে, রামিম সাহেব অর্থাৎ আয়াতের বাবার বন্ধুর ছেলের সাথে। অনেকবার রামিম সাহেবকে বোঝাতে চেয়েছে আয়াত, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। আয়াত রামিম সাহেবকে জানিয়ে দিয়েছে বিয়ে করলে ইফাতকেই করবে, ও বাদে কাউকে সে বিয়ে করবে না। কিন্তু রামিম সাহেবের এক কথা, উনি বেকার ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দেবেন না। দরকার হলে ড্রাইভারের সাথে বিয়ে দিতেও রাজি। ইফাত গ্রাজুয়েশনের পর বেকার বসে আছে 3 বছর। সারাদিন ক্লাব পাবে বন্ধুদের সাথে টাকা উড়ানোই ইফাতের একমাত্র কাজ। তার কথা, তার বাবার এত টাকা যে সে সারা জীবন বেকার থাকলেও কিচ্ছু যায় আসবে না। আয়াত এবং ইফাদের রিলেশন প্রায় 4 বছর হতে চলল। যতবারই তাকে বিয়ের কথা বলে সে এড়িয়ে যায়। আয়াত তাকে বলতে বলতে মুখ ব্যথা করে ফেলেছে, অথচ তার কোনো হেলদোল নেই। আজ আয়াতের বিয়ে, অথচ ছেলেটার কোনো পাত্তাই নেই। টানা 20 বার ফোন দেওয়ার পর শেষমেশ ফোনটা তুলল ইফাত। বিরক্তির সাথে বলল, কি ব্যাপার, এত ফোন দিতে হয়? কথা বলছিলাম তো বেবি। রাখো তোমার বেবি। ইফাত, আজকে আমার বিয়ে, তোমার কি কিচ্ছু যায় আসে না? আমি সেদিনই তোমাকে বলে দিয়েছিলাম বাবা সিরিয়াস। তুমি যদি কিছু না করো এবার সত্যি আমাকে হারিয়ে ফেলবে। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? ইফাত, এখনো যদি কিছু না করো আর 4 ঘন্টা পরে আমার বিয়ে হয়ে যাবে, তখন চাইলেও কিছু করার থাকবে না। তুমি এটা এখন বলছো? তুমি তো আমার সাথে এতদিন যোগাযোগ করনি। আজ 7 দিন পর আমি আমার ফোন পেয়েছি। তুমি তো একবারও আমার সাথে কথা বলার চেষ্টা করনি। এখন তোমাকে ডিসিশন নিতে হবে, হয় আমাকে এখান থেকে পালিয়ে নিয়ে বিয়ে করবে, নয়তো আমি ওই বলদকেই বিয়ে করে ফেলবো। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। ফোনটা রেখে কান্নায় ভেঙে পড়ল আয়াত। ভালোবাসা কতটুকু অসহায় করে তুলতে পারে তার প্রমাণ হাতে নাতে পাচ্ছে। দরজায় করার নাড়লে চোখ মুখ মুছে দরজা খুলে দেয় আয়াত। দরজা খুলতেই তানি ভেতরে ঢুকে। তানি আয়াতের বেস্টি। তানিকে পেয়ে জড়িয়ে ধরে চোখে পানি ছেড়ে দিল আয়াত। তানি, আমি কি করব? আমি তোকে আগে থেকেই বলেছি, এই ইফাত ছেলেটা তোকে ঝুলিয়ে দিবে, দেখলি তো। ও বলল ব্যবস্থা করছে। এখন রেডি হয়ে নে, আমাদের পার্লারে যেতে হবে। আন্টি আমাকে পাঠালেন। দোস্ত, আমি ওই বলদাকে বিয়ে করব না। বারবার বলদা বলদা কেন বলছিস? ছেলেটার নাম হাবিব, স্ট্যাবলিশড ভদ্র ছেলে, ইফাদের চেয়ে 1000 গুণ বেটার। আমি পারবো না হাবিব টাবিবকে বিয়ে করতে। ইফাত একটা ব্যবস্থা ঠিক করবে, দেখিস। দেখা যাক, এখন চল। আধা ঘন্টা পর পার্লারে যাওয়ার পর ইফাদের ফোন আসে আয়াতের মোবাইলে। ফোন রিসিভ করতেই ইফাত জানায়,
আয়াত, আয়াত, আমি সাফওয়ানকে পাঠাচ্ছি। এখন কোথায় আছো? তুমি আসবে না? আমি একেবারে কাজী অফিসে যাব। এখানে আমার শ্বশুরের কিছু স্বাস্থ্যবান বডিগার্ড আছে। সাফওয়ানকে সন্দেহ করবে না। আচ্ছা, আমি গুলশান 1-1 পার্লারে আছি। আমি ঠিকানা এসএমএস করে দিচ্ছি। মিনিট 15 পর সাফওয়ান এসে হাজির পার্লারের গেটে। বন্ধুত্বের খাতিরে এই জটের মধ্যেও সাফওয়ানকেও জড়াতে হলো। আয়াত আর সাফওয়ানের মাঝে 36-এর আখড়া। যদি আয়াত বলে ডান তো সাফওয়ানকে বাম বলতে হবে। আয়াত যতটা এলোমেলো, সাফওয়ান ততটা গোছানো। যতবার তারা মুখোমুখি হয়েছে ততবারই একটা ওয়ার্ল্ড ওয়ারের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অবশেষে তানির সাহায্যে কোনো মতে সাফওয়ান আয়াতকে নিয়ে পালাতে সক্ষম হয়। এখন আসি বর্তমান রাত 8:30। মিরপুর 2-এ কাজী অফিসের সামনে বিগত 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে সাফওয়ান এবং আয়াত। গুলশান থেকে সরাসরি মিরপুর চলে আসে তারা, যাতে বডিগার্ডদের হাতে না পারতে হয়। অথচ এখনও ইফাদের কোনো খোঁজ নেই। বাহিরের বেঞ্চিতে বসে ঝিম ধরে বসে আছে আয়াত। সাফওয়ান ক্রমান্বয়ে ফোন করে চলেছে ইফাতকে, অথচ তার ফোন বেজেই চলেছে, কেউ রিসিভ করছে না। একটা বড় নিঃশ্বাস ফেলে আয়াতের পাশে গিয়ে বসে সাফওয়ান। মেয়েটার মুখটা চুপসে গেছে। যেখানে কিছুক্ষণ আগেও ঝগড়া যাচ্ছিল, অথচ এখন চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সারাদিন কিছু পেটে পড়েছে কিনা সন্দেহ। সাফওয়ান পাশে বসতেই বলে ওঠে, সাফওয়ান ভাই, আমি কি কোনো ভুল করে ফেলেছি? কেন বলো তো? এই দেখুন না, বাবা মার সম্মান জলাঞ্জলি দিয়ে ভালোবাসাকে পেতে চেয়েছিলাম, কি হলো? সেও আমাকে মাঝ রাস্তায় একা করে দিল। আচ্ছা, আমি তো কথা বলেছি, ওনারা আর আধা ঘন্টা খোলা রাখবেন বলেছেন। আর না হলে কাল বিয়েটা করে নিও। ইফাতকে আমি চিনি, ও ঠিক চলে আসবে। সান্ত্বনা দিচ্ছেন? হুম, ও আর যাই করুক আমাকে ঠকাবে না। সাফওয়ানের কথা মলিন হাসি হাসে আয়াত। মেয়েটার হাসিটা দেখে সাফওয়ানের হৃদয় কিঞ্চিত কম্পন দিয়ে ওঠে। পুনরায় ইফাতকে ফোন দিতে থাকে সাফওয়ান। রাত 11টা। ইফাদের ফোন বন্ধ আসছে। কাজে অফিস বন্ধ। দীর্ঘশ্বাস ফেলে সাফওয়ান আয়াতকে বলে, আয়াত, আমার মনে হয় তোমার বাড়ি যাওয়া উচিত। তোমার বাবা মা হয়তো পাগল প্রায় হয়ে তোমাকে খুঁজছেন। আপনি বাড়ি চলে যান। ইফাদ এখনো আসতে পারে। পাগলামি করো না, বাড়ি যাও। বাবা খুন করে ফেলবেন আমায়। আমার বাবার রাগ সম্পর্কে আপনার ধারণা নেই। আচ্ছা, উনি ইফাতকে অপছন্দ কেন করেন? বাবার ড্রাইভারের সাথেও আমাকে বিয়ে দিতে রাজি, কিন্তু বেকার ছেলেকে নিজের মেয়ে জামাই সে কিছুতেই করবেন না। মার জন্য টেনশন হচ্ছে, না জানি চিন্তায় বেহুশ হয়ে যাচ্ছে। তাহলে এখন কোথায় যাবে? জানি না, তানির বাসায় যেতে পারবো না। রাতে ওর অহেতুক একটা ঝামেলা হবে। এর থেকে আমি একটা হোটেলে থেকে নিব। দেখি সকালে কি করা যায়। আর ইউ শিওর? একটা সস্তা হোটেলের সামনে দাঁড়িয়ে আছে তারা। এত রাতে কোনো ভালো হোটেলে যাবার মতো ওই নেই, সাথে টাকাও, শুধু যাতায়াতের টাকা, ভোটার আইডি আর কিছু ডকুমেন্টস বাদে আর কোনো টাকা নিয়ে বের হয়নি আয়াত। মনটা খচখচ করছে সাফওয়ানের। মেয়েটাকে এভাবে হোটেলে একা ফেলে যেতেও মন সায় দিচ্ছে না তার। হোটেলের ভেতর যেতে নিলেই সাফওয়ান হাত টেনে ধরে আয়াতে। পেছনে ফিরে চোখে চোখ রাখতেই দৃঢ় কণ্ঠে সাফওয়ান বলে ওঠে, আমি ব্যাচেলর থাকি, এক রুমের চিলে কোঠা, কিন্তু এই হোটেলের থেকে মাছ বেটার। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম উইথ মি। আমি নিচে বিছানা করে শুতে পারবো। এসব হোটেলে থাকাটা সুবিধার হবে না। প্লিজ কাম। না না না, একজন ছেলের সাথে রাতে আমি থাকতে পারবো না। আয়াতের অস্বস্তি দেখে শান্ত গলায় সাফওয়ান বলে, ইউ ক্যান ট্রাস্ট মি। দরকার হলে আমি ছাদেই থাকবো। শুধু ল্যান্ড লর্ডকে নিয়ে একটু সমস্যা। আই উইল হ্যান্ডেল। রাত অনেক হয়েছে, বাড়ি পৌঁছাতে 12:30 তো বাজবেই। ওই মোটা সার ঘুমিয়ে যাবে ততক্ষণে। চলো প্লিজ। অবশেষে আয়াত রাজি হলো। সোডিয়ামের লাইটের পাশাপাশি হেঁটে চলেছে আয়াত সাফওয়ান। দুজনেই দুজনার গন্তব্য এক, কিন্তু লক্ষ্য আলাদা। রেল লাইনের দুটো আলাদা লোহার লাইনের মতো পাশাপাশি হেঁটে যাচ্ছে তারা। জানে না কেউই আগামীতে কি তাদের জন্য অপেক্ষা করছে। রাস্তার পাশের খড়কুটোহীন মানুষের বস্তা পেতে ঘুমের প্রস্তুতি নিচ্ছে, তো আরেক দল মানুষ রাত জেগে চেঁচিয়ে সবাইকে সান্ত্বনা দিচ্ছে।
ঘুমিয়ে পড়ো, আমরা জেগে আছি। রিক্সা না পেয়ে প্রচুর হাঁটতে হচ্ছে তাদের। হিল পরে পায়ে ঠসা পড়ে গেছে আয়াতের। আর না পেরে হিল খুঁড়ে ফেলল সে। নিচে জিন্স থাকায় শাড়িটা খানিকটা ওপরে তুলে নিল। হঠাৎ পেছন থেকে দুজন টহল পুলিশের বাঁশির শব্দ এবং চিৎকারে ভয়ে জমে গেল তারা। না জানি কি বিপদ আসতে চলেছে। পুলিশদের একজন চেঁচিয়ে যাচ্ছে। এই এত রাতে কি আকাম করতেছে? এই দাঁড়া। ভয়ে সাফওয়ানের ডান হাত আঁকড়ে ধরে দাঁড়িয়ে পড়ল আয়াত। ধীর গলায় বলতে লাগলো, এখন কি হবে? সারা রাত থানায় কাটাবো নাকি? কিচ্ছু হবে না, তুমি চুপ থাকবে তাহলেই হবে। পুলিশেরা তাদের কাছে এসেই একজন সাফওয়ানের ঘাড় চেপে ধরল। আরেকজন রুক্ষ ফ্যানফ্যানে গলায় বলল, রাত বাজে 11:45। এই রাতে এমনে ঘুরতেছে কেন? নষ্টামির জায়গা পাও না? দুইটা ডান্ডা খাইলে সব পিড়িতি বাইর হয়ে যাইবে। আপনারা আমার কথা বোঝার ট্রাই করেন। আসলে হয়েছে কি, চুপ। আব্দুল এগোরে এখনই থানায় নিয়ে যাইব। থানার কথা শুনেই আয়াতের হাত পা ঠান্ডা হতে লাগলো। হড়হড় করে বলতে লাগলো, থানায় কেন? আমরা তো বাসার দিকে যাচ্ছি, ঘুরতে বেরিয়েছিলাম, রিক্সা না পাওয়ায় দেরি হয়ে গিয়েছে। ট্রাস্ট আস, আমরা কোনো নষ্টামি করতেছি না। ওই মাইয়া, তুমি রাত 11:45-এ বিয়ার শাড়ি পইরা ঘুরতে বাইর হইছ? না মানে, আচ্ছা, আমাদের ছেড়ে দেওয়ার জন্য মালপানি কত নেবেন? দেখছ শফিক, আমাদের ঘুষ দেয়। কত বড় সাহস! এইবার এগোরে থানায় নিতে হইব, চল। রাত 12:15। থানায় ইন্সপেক্টরের সামনে বসে আছে সাফওয়ান এবং আয়াত। একটু পরপর অগ্নিদৃষ্টি দিচ্ছে আয়াত সাফওয়ানকে। তখন ওয়াকি টকিতে কথা বলে ওদের থানায় নিয়ে আসে কনস্টেবল শফিক এবং আব্দুল। ইন্সপেক্টর মেহরাব তাদের হাতে তর্জনী দিয়ে টেবিলে ক্রমাগত টকটক শব্দ করে যাচ্ছেন। সাথে একবার আয়াতের দিকে আর একবার সাফওয়ানের দিকে তাকাচ্ছেন। গলা ঝেড়ে এবার বললেন, কেস কি? এত রাতে বাইরে কি করছিলেন আপনারা? স্যার নষ্টামি করতেছিল, বললাম না হাতে নাতে ধরছি, উপরে ঘুষ দেওয়ার চাই। তোমাকে জিজ্ঞাসা করেছি আব্দুল, না তো একটু ঠান্ডা রাখো। বলো মিস। জি, সাফওয়ান ইসলাম। আসলে হয়েছে কি, আমরা পালিয়ে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু কাজী অফিস বন্ধ থাকায় বিয়ে করতে পারিনি। আয়াতের কথা শুনে হতবাক হয়ে আয়াতের দিকে তাকায় সাফওয়ান। এই মেয়ে তাকে একটা ঝামেলায় ফেলবে। অবশ্য এটা নতুন না, এর আগেও মেয়েটা এভাবেই ঝামেলায় ফেলেছে। আয়াতের হাতে চিমটি কাটতেই আয়াত উহ করে চেঁচিয়ে ওঠে, উফ, পুরানা পুলিশ, ওনাদের কাছে লুকিয়ে লাভ নেই, ওনারা আমাদের হেল্প করতে পারবে। আসলে হয়েছে কি স্যার, আমরা দুজনকে খুব ভালোবাসি, কিন্তু আমার বাবা ওর প্রফেশন আর গরিবের জন্য ওকে মেনে নেননি। আজ আমাকে একটা বলদের সাথে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই আমি পালিয়ে আসি। আমার বাবাকে চিনবেন, রাহিম রহমান, রিটায়ার্ড মেজর জেনারেল। আমি তার একমাত্র মেয়ে। সাফওয়ান তো অনেক গরিব, তাই বাবা ওর সাথে আমার বিয়ে দেবেন না। এই যে দেখুন, আমার ভোটার আইডি সব আছে, আমরা আজই বিয়ে করতাম। সাফওয়ান হা করে আয়াতের অভিনয় দেখে যাচ্ছে। জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রীর মতো অভিনয় করছে মেয়েটি, কি নিপুণভাবে কাঁদছে। ইন্সপেক্টর সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, তাহলে আপনি কনস্টেবলদের ঘুষ কেন দিতে চেয়েছেন? ওনারা আমার কোনো কথা শুনতেই রাজি ছিলেন না। আর সত্যি বলতে এত রাতে আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। উপরে আমাদের বিয়ে হয়নি, একটা কনেকে বিয়ে থেকে পালিয়ে নিয়ে এসেছি। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি খুবই সতর্ক নাগরিক। আয়াত না থাকলে আমি এমনটা কোনোদিন করতাম না। আচ্ছা, আপনাদের নাম ঠিকানা দিয়ে যান, আমি কন্ট্রাক্ট করব। আর যদি এটার প্রমাণ হয় যে আপনারা মিথ্যা বলছেন, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কোথায় লিখবো? আব্দুল, ওনাদের সব ঠিকানা নিয়ে বাড়িতে পৌঁছে দাও, এত রাতে পাবে না। আর সরফরাজ সাহেব, আপনার অফিসের ঠিকানাটা দিয়ে যাবেন। যদি এত রাতে কাজই পাওয়া যেত, আমি নিজে আপনাদের বিয়ে দিতাম। নিজের মাথা চাপড়াতে ইচ্ছে করছে সাফওয়ানের। এই আয়াতের জন্য কি এক ঝামেলাই না পড়ল। মিথ্যে তো বলে দিল, কিন্তু এখনই মিথ্যে ধরা পড়ে যে কি ঝামেলা পোহাতে হবে আল্লাহ জানে। ওপরে রামিম রহমানের মেয়ে, তিনি একজন রিটায়ার্ড আর্মি অফিসার। শহরে ওনার চেনা জানা শেষ নেই।
এক রাতে তার জীবনে এতটা উদার চড়াই এর মুখোমুখি হতে হবে কে জানতো। আর এদিকে ইফাদের ফোন এখনো বন্ধ। ইফাত কেয়ারলেস, কিন্তু এতটা যে নিজের গার্লফ্রেন্ডকে বাড়ি থেকে পালিয়ে অন্যের ঘাড়ে ঝুলিয়ে দিয়ে এখন নিজে লাপাত্তা। কাঁধে ভারী ভারী অনুভব হলে পাশে তাকিয়ে দেখে আয়াত তার কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। মেয়েটাকে বড্ড ক্লান্ত লাগছে, সারাদিন কম ধকল তো যায়নি। রাতের আলো আধার খেলায় আয়াতের মুখটা কোনো শিল্পকর্ম থেকে কম লাগছে না, খুব যত্নে নিপুণ শিল্পকর্ম। এলোকেশি চন্দ্রমার ন্যায় মুখখানা, উপরে গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটখানা, যে কাউকে আকর্ষণ করবে। সবচেয়ে বেশি আকর্ষণীয় ঠোঁটের নিচে ছোট তিলটি, যেন নজর ফোটা। অজান্তেই আপন মনে তাকিয়ে রয়েছে সাফওয়ান তার দিকে। কনস্টেবল আব্দুল জোরে ব্রেক কষলে সাফওয়ানের হুঁশ ফিরে। নিজের কাজে নিজেরই বিরক্ত লাগে গেল। কি করছিল সে? আয়াত ইফাদের আমানত যতই সুন্দরী হোক না কেন, তার প্রতি অন্যরকম অনুভূতির জন্ম দেওয়াই পাপ। নিজেকে নিজে শান্ত করার জন্য মনে মনে বলতে লাগলো, আয়াত একটা চালতা ফিরতা ঝামেলা, ওর মধ্যে ভালো লাগার কিছুই নেই। মনে নেই একবার তোর এক্সিবিশন ওর জন্য নষ্ট হয়ে গিয়েছিল? ওর জন্য আজকে তোর থানায় যেতে হয়েছে। সাফওয়ান, ওকে ইফাদের হাতে তুলে দিলেই তোর কাজ শেষ। সো নো মোহিত হওয়া হই, তুই একজন আর্টিস্ট, তাই তোর ওকে দেখে ভালো লেগেছে, এটাই, আর কিচ্ছু না। পানির পিকটা ফেলে আব্দুল বিরক্ত কণ্ঠে বলে উঠল, এখানে বসে রাত কাটাইবেন নাকি যাইবেনও? আইয়া পড়ছে আপনার বাসা। ধন্যবাদ। এই আয়াত ওঠো, বাসায় এসে গেছি। আয়াতকে নড়াচড়া দেওয়ার পর অবশেষে বিরক্তি এবং ঘুম ঘুম গলায় বলে ওঠে, কি হয়েছে? আর একটু ঘুমাতে দাও, তুমিও ঘুমাও। ধুর, ওঠো না, বাসা চলে আসছে তো। কে শোনে কার কথা? আয়াত তো বেঘরে ঘুম উপায়ন্তর না পেয়ে আয়াতকে কোলে করে নিয়ে উঠে লাগলো। আর সাফওয়ানের দোয়া পড়তে পড়তে 5 তলায় উঠল সে। বাড়িওয়ালা দেখলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। যদিও ঘড়ির কাঁটা 2টার ঘরে এসে পড়েছে, তবুও বলা যায় না। ওই লোকের ভরসা নেই। কোনো মতে আয়াতকে নিচে বসিয়ে দরজায় লক খুলে সে একটা মেয়েকে কোলে নিয়ে 5 তলা ওঠা 4টেখানি কথা না। যদিও আয়াতের ওজন তুরার মতো, তাও আয়াতকে বেডে শুইয়ে ফ্রেশ হতে চলে গেল সাফওয়ান। আজকে দিনটা খুব ধকলের ছিল। দুপুরের পর থেকে খাবারের কণাও পেটে পড়েনি। কালকে সকাল 8টায় অফিস আছে, এখন না ঘুমালে কালকে জম্বি হয়ে যেতে হবে। ফ্রেশ হয়ে একটা নীল 3/4 প্যান্ট আর কালো টি শার্ট পরে নিল সাফওয়ান। আয়াত বেঘুরে ঘুমোচ্ছে। ওর ওপর হাতি হাঁটলেও টের পাবে কিনা সন্দেহ। অবশ্য মেয়েটিও না খাওয়া। অনেকবার সেধেছিল সাফওয়ান, কিন্তু খায়নি। ওর উপর কতটা প্রেশার যাচ্ছে সেটা না বললেও বুঝতে বাকি নেই সাফওয়ানের। চঞ্চল মেয়েটি নিজের কষ্টগুলো হাসির মাঝে লুকিয়ে রেখেছে। বাবা মাকে না বলে ভালোবাসার খাতিরে ছুটে এসেছে, কিন্তু সেই ভালোবাসাও কথা রাখেনি। রুমে এক বিন্দু জায়গা নেই শোয়ার। সাফওয়ানের পেন্টিং আর ক্যানভাসে ফ্লোর ভর্তি। শরীর ভেঙে যাচ্ছে। এখন এগুলো গোছানো একটা এভারেস্ট অভিযানের কাজ হবে, তাই উপায়ন্তর না পেয়ে ছাদে চলে যায় সে। আজ রাত নির্ঘুমই কাটবে বোঝা যাচ্ছে। ব্যঞ্জন ধরিয়ে বাহিরে নজর দিল সে। খারাপ স্বভাবের এই একটাই আছে তার, সিগারেট খাওয়া। নিকোটিন সব খারাপের মধ্যে একটি ভালো কাজও করে, তা হলো স্নায়ু শান্ত করে। আর আর্টিস্ট মানুষদের এটা খুব দরকার। সাফওয়ানের জীবনটা খুব এলোমেলো। আয়াত যেন এই এলোমেলো জীবনে আরও ঝড় এনে দিয়েছে। আর্টিস্ট হবার ঘর ছেড়ে শহরে আসে সে, কিন্তু অভাবের শহরে শখের দাম নেই। পড়াশোনায় ভালো হওয়ায় একটা 17,000-এর চাকরি ম্যানেজ তো হয়ে গেছে, কিন্তু 17,000-এ টাকা ঢাকা শহরে কি হয়? সকাল 8টা থেকে রাত 7টা অবধি চাকরি করে এসে রাতে নিজের কল্পনার দুনিয়াতে তুলি ঘোরায় সে। 2-3টা আর্ট গ্যালারিতেও আঁকাও দিয়েছে, তাতে বেশি একটা লাভ হয়নি। একবার তো এক্সিবিশনও পেয়েছিল, কিন্তু ওই আয়াতের জন্য সব আর্টগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তারপর থেকে মেয়েটাকে সাফওয়ানের সহ্য হয় না। অতীতের পাতা উল্টাতে উল্টাতে কখন সকাল হয়ে গেছে খেয়ালই নেই সাফওয়ানের। সকাল 6টা। রুমের দিকে হাঁটা দেয় সাফওয়ান। সিলে কোঠা আর ছাদ পাশাপাশি, একটা দরজা দিয়েই ঢোকা যায়।
দরজাটা খুলতেই মুহূর্তেই শির দ্বারা দিয়ে শীতল রক্ত বয়ে গেল সাফওয়ানে। ধরাম করে দরজা বন্ধ করে দিল সে। আয়াত তখন দরজাটা খুলতেই মুহূর্তেই শির দ্বারা দিয়ে শীতল রক্ত বয়ে গেল সাফওয়ানে। ধরাম করে দরজা বন্ধ করে দিল সে। আয়াত তখন বেঘরে ঘুম, শাড়ি এলোমেলো, আঁচলের কোনো হদিস নেই, সাদা ধবধবে প্যাকটা উন্মুক্ত। মেয়েটা এত কেয়ারলেস কিভাবে হতে পারে? ঘুমে কারোর শাড়ি এতটা এলোমেলো হয়ে যেতে পারে? দরজাটা আটকে পুনরায় ছাদে চলে এসেছে সাফওয়ান। চোখ বন্ধ করলে এখনো আয়াতের প্রতিচ্ছবি ভাসছে। এই প্রথম কোনো নারীকে এতটা কাছ থেকে দেখেছে সে। এতটা সুন্দর নারীও হতে পারে, যেন ভাস্করের নিপুণ হস্তের শিল্পকর্ম। মাঝে মাঝে ছেলেদের পক্ষেও নিজেকে আটকানো কঠিন হয়ে পড়ে। আর সব থেকে আকর্ষণীয় ছিল নাভির পাশের গাঢ় তিলটি। যে কোনো ছেলের মাথা ঘোরানোর জন্য সেটা যথেষ্ট। চাঁদের পানির নলটি ছেড়ে মাথা ঢুকিয়ে বেশ কিছুক্ষণ বসে রইল সাফওয়ান। একই সকাল, ওপরে কালকে রাতে বেশ শিশির পড়েছিল, পানিটা বেশ ঠান্ডা। এখন এই ঠান্ডা পানি থেরাপি তাকে কুচিন্তা থেকে রক্ষা দিতে পারবে। বেশ কিছুক্ষণ পর ঘড়ির দিকে তাকিয়ে দেখল 7টা বাজতে চলেছে। মাথা ভেজানোর কারণে অর্ধেক শরীর এমনিতেই ভিজে গেছে। এবার ভেতরে যেতেই হবে, এখন না বের হলে অফিসে লেট হয়ে যাবে। মিনিট 20 জোরে জোরে কড়া নাড়লে আয়াতের সাড়া পায় সে। বেশ দৃঢ় কণ্ঠে বলে, আঁচলটা ঠিক করো, আমি ভেতরে আসছি। সকাল সকাল এমনিতেই জটলা পেকে থাকে আয়াতের মাথা। ওপরে মনে হচ্ছে মাথায় কেউ হ্যামার দিয়ে বেশ কিছুক্ষণ তবলা বাজিয়েছে। আশেপাশের দৃশ্য দেখে হাবলার মতো বেশ কিছুক্ষণ বসেছিল সে। কাল রাতে পুলিশের গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। তারপর কিছু মনে নেই তার। চোখটা চারিদিকে ঘোরালে খেয়াল করে পুরনো একটি স্টোর রুমের মতো ঘরের চৌকির মতো বেড়ে বসে আছে সে। রুমের দেয়ালের রং খসে গেছে। লাস্ট হয়তো 3 বছর একবারও রং করা হয়নি। তার মানে এটা সাফওয়ানের সিলে কোঠার রুম। এবার ধীরে ধীরে বাস্তবে ফিরে আয়াত বুঝতে পারে রাতে সাফওয়ান এখানেই তাকে নিয়ে এসেছিল। রুমটা খুব ছোট। একপাশে একটা 3rd হ্যান্ড স্টিলের আলমারি, তার পাশে একটা কম দামি ছোট্ট টেবিল, তাতে রং তুলি স্কেচবুক এলোমেলো করে পড়ে রয়েছে। ঘরের দক্ষিণ দিকে বেশ বড় জানালা। জানালা দিয়ে আকাশে স্পষ্ট দেখা যাচ্ছে, সাথে গাড়ির হর্নও শোনা যাচ্ছে। মানে বাড়িটা রোডের খুব কাছে। সারা ঘর অগোছালো, কিন্তু নোংরা নয়। ফ্লোরে সাফওয়ানের পেন্টিং এবং ফাঁকা ক্যানভাস ভর্তি। জানালার ঠিক পাশে একটা ঘুম ধরা আলনা আছে, তাতে সাফওয়ানের নোংরা কাপড় রাখা। ঘরটা পর্যবেক্ষণ শেষ হলে শুনতে পায় সাফওয়ান কড়া মেরে যাচ্ছে। সাফওয়ান যখন কথাটা বলে তখন নিজের দিকে তাকিয়ে নিজেই লজ্জা পেয়ে যায় সে। রাতে অস্বস্তির জন্য কখন আঁচল খুলে ফেলেছিল খেয়ালই নেই তার। কোনো মতে শাড়িটি দিয়ে নিজেকে পেঁচিয়ে সাফওয়ানকে ভেতরে আসতে বলে সে। সাফওয়ান একবারও আয়াতের দিকে না তাকিয়ে আলমারির কাছে চলে যায়। শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে ছুট লাগানোর সময় পেছন থেকে আয়াত ডাকলে বাধ্য হয়ে আয়াতের দিকে তাকায় সে। আমাকে আপনার একটা টি শার্ট দেবেন? আমার কাছে পরার মতো কোনো জামা নেই শাড়ি বাদে। আলমারি খোলাই আছে, নিয়ে নিও, আমার লেট হচ্ছে। বলেই ওয়াশরুমে ঢুকে থাম করে দরজা লাগিয়ে দিল সাফওয়ান। এলোমেলো চুল, ঘুম ঘুম চাহনি আর লাল হয়ে থাকা গাল থেকে কয়েকবার হার্টবিট মিস হয়েছে সাফওয়ানের। এই মেয়েকে খুব দ্রুত ইফাদের হাতে তুলে দিতে হবে, নয়তো পাগল হয়ে যাবে সাফওয়ান। সকাল 11টা। আয়াত জানালার পাশে দাঁড়িয়ে আছে। মনটা তার ভালো নেই। তানির কাছে সকালে ফোন দিয়েছিল। তানির কাছে থেকে জানতে পারে রামিম সাহেব তাকে অনেক কথা শুনিয়েছে। তিনি তানির সামনেই বলে দিয়েছেন, আয়ানকে সামনে পেলে এর শেষ দেখে নেব। আয়াতের মা শারমিন বেগমের শরীরটা নাকি ভালো নেই। মেয়ে নিখোঁজ দেখে প্রেশার লো হয়ে 2-3 বার অজ্ঞান হয়েছেন। ছুটে যেতে ইচ্ছে করছে মায়ের কাছে, কিন্তু নিজের কর্মফল যে নিজেকে ভোগ করতে হচ্ছে। ইফাদের আশায় ঘর ছেড়ে আসার সময় একবারও কল্পনা করেনি আজ ভালোবাসার শাস্তি এভাবে পেতে হবে তাকে। ইফাদের ফোন এখনো বন্ধ। ইফাদের কিছু বন্ধু বান্ধবদের নাম্বার সাফওয়ানের কাছ থেকে নিয়ে রেখেছিল। তারা কেউ জানে না ইফাদ কোথায়। আচ্ছা, ইফাদের কোনো বিপদ হয়নি তো? বাবা ওর কোনো ক্ষতি করে নেই তো? ধুর, আর ভাবতে পারছি না। একবার ইশরাতের সাথে কথা বলতে পারলে হয়তো
জানতে পারতাম, কিন্তু ওর নাম্বারটা বন্ধ। উফ, এই ভাই বোন নিজের ফোনটা কেন বন্ধ করে রেখেছে? আমি এখন কি করব? তানির বাসায় যেতে পারবো না। বাবা তানির বাসার সামনে পাহারা লাগিয়েছে। সাফওয়ান ভাইকে জ্বালানোর কোনো মানে হয় না, কিন্তু কোথায় যাব আমি? জানালার পাশে দাঁড়িয়ে নিজেকেই নিজে প্রশ্ন করে যাচ্ছে আয়াত। সামনে যে ডেড এন্ড যাওয়ার পথটুকু খুঁজে পাচ্ছে না। বুকের বা পাশে চিনচিনে ব্যথা, চোখে নোনা জলের আবির্ভাব ঘটাচ্ছে বারংবার। সাফওয়ান মাঝে একবার ফোন দিয়ে খোঁজ নিয়েছে যে সে খেয়েছে কিনা। সে বন্ধু হিসেবে তার দায়িত্বের অধিক পালন করে যাচ্ছে, আর অসহায়ের মতো আয়াত তার সাহায্য নিয়ে যাচ্ছে। চোখ মুছে দৃঢ় পরিকল্পনা করল সে। এবার কঠোর সিদ্ধান্ত নিতে হবে আয়াতের, খুব কঠোর। সোজা ইফাদের বাড়ি যে উঠবে সে। তাতে তার পরিবারের লোকেরা রাগ করলেও কিছু করার নেই। তারপর ইফাদকে মুখের ওপর জিজ্ঞেস করবে সে কি তাকে বিয়ে করবে কিনা। এই পরিকল্পনা আজকের মধ্যেই বাস্তবায়ন করতে হবে। কিন্তু হাতে টাকা নেই। ইফাদের বাসায় যেতে হলেও 600 থেকে 700 টাকা লাগবে সিএনজিতে। সেই টাকাটা হাতে নেই। সাফওয়ান আসলে তাকে পরিকল্পনার কথাটি জানাতে হবে। পাশের দোকান থেকে পরোটা আর ডাল দিয়ে গেছে সাফওয়ান। ডাল ঠান্ডা হয়ে গেছে আর পরোটা শক্ত, কিন্তু পেটের ইঁদুরদের এটাই দিয়েই শান্ত করতে হবে। যে মেয়ে সামান্য ঠান্ডা পানি আঙুলে ছোঁয়াতে পারে না, আজ সে ঠান্ডা পানি দিয়ে গোসল করেছে। ব্রেড জ্যাম আর ব্ল্যাক কফি ব্যতীত যার নাস্তা হয় না, আজ তৈলাক্ত চুপচুপে পরোটা আর ঠান্ডা পানির মতো ডাল খেতে হচ্ছে। জীবন কত কিছু শিখায়। বিকেল 5টা। সারাদিন শুধু সাফওয়ানের পেন্টিং দেখেই দিন কেটেছে আয়াতের। ইফাদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ দিয়েছে বেশ কিছু, কিন্তু লাভ হয়নি। কেঁদে কেঁদে মাথা ধরে আসতে ছাদে রাখা সাফওয়ানের ছোট স্টবে প্রথম কফি বানানোর ট্রাই করেছে। ফলাফল হাতে 2-3টা ফোসকা পড়েছে, কিন্তু কফি সে বানানো শিখে গেছে। সাফওয়ানকে অনেকবার বলেছে তার পোর্ট্রেট ড্র করতে, কিন্তু লোকটা মুখের উপর বলে দিয়েছে তার চেহারা ক্যানভাসে তোলার যোগ্য না। কফি হাতে জানলায় দাঁড়িয়ে আকাশ দেখতে যখন ব্যস্ত আয়াত, তখন ক্রমাগত দরজায় কড়া নাড়ে কেউ। দরজা খুলতেই হুড়মুড় করে একটি মেয়ে ঘরে ঢুকে পড়ে। মেয়েটির হাতে একটি পেঁয়াজুর বাটি। এভাবে ঘরে ঢুকে পড়ায় অবাকের সর্বোচ্চ পর্যায়ে চলে যায় আয়াত। মেয়েটি উচ্চতায় আয়াতের সমান, গোলগাল মুখ, চুল একপাশে বেরুনি করা, দেখে মনে হচ্ছে কলেজে পড়ে। মেয়েটি আশেপাশে চোখ ঘুরিয়ে আয়াতের দিকে নজর দেয়। চোখে একরাশ কৌতূহল আর অপছন্দের আভা নিয়ে মাথা থেকে পা অব্দি চোখ বোলায় সে। আয়াত তখন সাফওয়ানের একটা টি শার্ট আর ট্রাউজার পরেছিল। টি শার্টটা বেশ বড়, গলাটা বেশ নেমে যাচ্ছে, কিন্তু উপায় নেই। বিয়ের শাড়ি আর জিন্স বাদে পরিধানের কোনো কাপড় আর নেই। কর্কশ কণ্ঠে প্রশ্ন ছুড়ে মেয়েটি আয়াতকে, কে তুমি? সাফওয়ান ভাইয়া জামা পরে আছো কেন? আমি কি আমি কি হলো বলো? তোমাকে বলবো কেন? আগে তুমি বলো, তুমি কে? আমি মায়া, এই বাড়ি আমার বাবার। তুমি কে বলো, নয়তো বাবাকে বলে দিব। আমি সাফওয়ানের স্ত্রী। এই মুহূর্তে মাথা একেবারে ফাঁকা হয়ে যায় আয়াতের। দুম করে মনে যা এসেছে তাই বলে দেয় সে। মেয়েটি প্রথমে হতবাক হয়ে তাকিয়ে থাকে, পরে কান্না কান্না মুখ করে দৌড়ে চলে যায় রুম থেকে। ঘটনার আকস্মিকতায় কিছুই মাথায় ঢুকছে না আয়াতের। মেয়েটি ঝড়ের গতিতে এলো, আবার টর্নেডোর গতিতে চলে গেল। হচ্ছেটা কি? রাত 8টা। আজ বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে সাফওয়ানের। না জানি আয়াত একা একা কি করছে। সকালের পর থেকে কথাই হয়নি। প্রথমে ভেবেছিল দরজা বাইরে থেকে আটকে যাবে, পরে ভাবলো অজান্তে বিপদ আসলে আয়াত বের হতে পারবে না, আর মোটা সার ওপরে আসবে না রাতের আগে। সে জানে সাফওয়ানের অফিসটায়, কিন্তু মায়াকে নিয়ে একটু চিন্তা থেকে যায়। মেয়েটি ধুমধাম চলে আসে। রাস্তায় আসার পথে কিছু কম দামি 3 পিস লেডিস গেঞ্জি আর রাতের খাবার কিনে বাড়ির দিকে রওনা দেয় সাফওয়ান। বাড়িতে এসে সিঁড়িঘর থেকেই খুব শোরগোল শোনা যাচ্ছে। ভালো করে খেয়াল করলে বুঝতে পারে শব্দগুলো তার রুম থেকেই আসছে। দ্রুত 5 তলা এসে দেখে দরজা হা করে খোলা। ভেতরে যে যেন মাথার উপর বাজ ভেঙে পড়ে সাফওয়ানের। ঘরের ভেতর ঢুকতেই দেখে ভেতরে যে যেন মাথার উপর বাজ ভেঙে পড়ে সাফওয়ানের।
ঘরের ভেতর ঢুকতেই যে দেখে বিল্ডিংয়ের সব মহিলা সিনিয়র সিটিজেন সেখানে উপস্থিত। মোটা সার অর্থাৎ বাড়িওয়ালা আবুল কালাম আজাদ সাহেব এবং আর দুজন পুরুষ বেড়ে বসা। আয়াত তাদের সামনে দাঁড়ানো, গম্ভীর মুখে আজাদ সাহেব কাপে চুমুক দিচ্ছে। আলমারির পাশে মায়া মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এখন সাফওয়ানের মাথায় রীতিমতো ঘুরপাক খাচ্ছে একটাই চিন্তা, এত রাতে বাড়ি ছাড়া হলে কোথায় যাবে। ভিড় ঠেলে আয়াতের কাছে যেতেই এক মহিলা কর্কশ কণ্ঠে বলে উঠল, তোমার দ্বারা এমন কিছু আমরা কিছুতেই আশা করিনি সাফওয়ান। ভেবেছিলাম তুমি একটা ভালো ছেলে। সাফওয়ান একটা ঢোক গিলে বলে, কি হয়েছে আন্টি? কি করেছি আমি? আজাদ সাহেব এবার উঠে দাঁড়িয়ে সাফওয়ানের সামনে এসে গলা খাকারি দিয়ে বললেন, আমি আশা করি নাই তুমি এমন কাজ করবা। ভাবছিলাম তুমি আমার ছেলের মতন, কিন্তু বৌমা ঘরে আনছো অথচ আমাদের একবারও জানাইলা না। সে তো মায়া আসছিল বইলেই আমি জানতে পারছি মেয়েটার একটা জামাও নাই, ও তোমার জামা পরে আছে। দুপুরে পরোটা আর ডাল খাইছে, আমাকে বললে খাবার পাঠিয়ে দিতাম। যাকগে বৌমা, তুমি কিন্তু সংকোচ করবে না। তোমার এই আজাদ চাচা আছে, তুমি আমার কাছে মায়ের মতোই, তাই কোনো অসুবিধায় আমাকে স্মরণ করবে। সাফওয়ান আছে, আমরা এখন যাই, চলেন আপনারা। জি চাচা। আর সাফওয়ান এখন বিয়ে করেছে, এখন আর একা নও তুমি, তোমার ঘরে একটা বউ আছে, তাই এখন থেকে দায়িত্ববান পুরুষ হতে চেষ্টা করো। ব্যাচেলার জীবন কিন্তু শেষ। আজাদ সাহেবের কথা মাথার ওপর দিয়ে গেল সাফওয়ানে। হাঁ করে একবার আয়াতের দিকে আর একবার বাকিদের দিকে দেখছিল। আয়াত ইনাদের কি এমন বলল সবাই আয়াতকে এতটা স্নেহ করছে? উপরে মোটা সার যে কিনা সাফওয়ানের সাথে সারাটাক্ষণ ভাড়া ভাড়া করে মাথা খারাপ করে দেয়, সে আয়াতকে বৌমা বৌমা করে তুলে তুলে করছে। আয়াতের পরনে একটা নীল জামদানি শাড়ি, যা আয়াতের নয়। তার মানে বিল্ডিংয়ের একজন আন্টি পরতে দিয়েছেন। হচ্ছেটা কি? আন্টিরা সবাই আয়াতকে নতুন সংসারের যাবতীয় টিপস দিয়ে যাচ্ছেন। সাফওয়ান ফ্রেশ হয়ে সাদা টি শার্ট আর নেভি 3 কোয়ার্টার প্যান্ট পরে নিল। আন্টিরা যাবার পর আয়াত যেন হাফ ছেড়ে বাসত। দরজা লাগিয়ে পেছনে ফিরতে দেখে সাফওয়ান তোয়ালে দিয়ে ভেজা চুল মুছে যাচ্ছে। ভেজা চুলগুলো কপালে লেপটে আছে। টি শার্টটা বুকের সাথে যেন মিশে আছে। 6 ফিট লম্বা সুঠাম দেহি পুরুষ 3 কোয়ার্টার প্যান্ট পরায় পায়ের খানিকটা দেখা যাচ্ছে। ভেজা পায়ের পশমগুলো লেপটে আছে। না চাইতেও চোখ তার দিকেই আটকে আছে। ছেলেটার মধ্যে কি যেন একটা আছে। এভাবে দেখলে তো নজর টিকা দিয়ে হাঁটতে হবে। সাফওয়ানের কথায় হুঁশ ফিরে আয়াতে সঙ্গে সঙ্গে অন্যদিকে চোখ সরিয়ে নেয়। লজ্জায় মাথা কাটা যাবার মতো অবস্থা। মনে মনে বলল, আল্লাহ, মাটি ফাঁক করো, ঢুকে যাই। আয়াতের কাজে সাফওয়ানের খুব হাসি পাচ্ছে। টেবিলে রাখা ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, এখানে কিছু জামা কাপড় আছে আর খাবার নিয়ে এসেছি। আচ্ছা, তুমি বিল্ডিংয়ের লোকদের কি এমন বলেছো যে তারা তোমায় মাথায় তুলে রেখেছে? ওইটা আসলে হয়েছে কি, 1.5 ঘন্টা আগে মায়া চলে যাবার পর থেকে একা একা বোর হচ্ছিল আয়াত, তাই ঘুমিয়ে পড়েছিল সে। হঠাৎ খুব জোরে দরজা ধাক্কা দিলে লাফ দিয়ে ওঠে সে। মনে হচ্ছিল ঘরে ডাকাত পড়েছে। ধীর পায়ে দরজা খুলতেই হুড়হুড়িয়ে একদল মহিলা আর 3 জন মধ্যবয়স্ক পুরুষ ঢুকে পড়ল। আকর্ষিতভাবে এত মানুষ ঘরে ঢোকার পরায় আয়াত ভয়ে সিটিয়ে যায়। সবাই তাকে মাথা থেকে পা অবধি এমনভাবে দেখছেন যেন একটা চিড়িয়াখানার জন্তু দেখছে। তাদের মধ্য থেকে মায়ার সামনে এসে একজন মোটা ভুঁড়ি এবং রাজকীয় গোফধারী পুরুষকে বলতে লাগলো, এই যে সেই চোর, বলেছি না সাফওয়ান ভাইয়ের কাপড় পরে আছে, আবার বলছে সাফওয়ান ভাইয়ের স্ত্রী। হয়েছে, এবার তুমি চুপ করে থাকতে পারো। তাদের কথোপকথনে বুঝতে বাকি রইল না ইনি বাড়িওয়ালা। এই লোকটাকেই সাফওয়ান মোটা সার বলে। মানুষটার চেহারা একটু সারের মতোই, গোলগাল মুখ, রাগি রাগি চোখ, ঠোঁটের উপরে রাজকীয় গোফ। মানুষটার উচ্চতা খুবই কম, কিন্তু বিশালাকার দেহ না ভুঁড়ি। লোকটি এগিয়ে এসে আয়াতের সামনে দাঁড়ান, তারপর রাগী কণ্ঠে বলেন, তুমি কে? এখানে কি করো? আমি হ্যাঁ, কি? আমি কি? আমি সাফওয়ানের বউ। তোতলা নাকি? না না না। আমি তো জানি সাফওয়ান অবিবাহিত ব্যাচেলার।
কবে হলো তোমাদের বিয়ে? আঙ্কেল, আসলে আমরা কালকে পালিয়ে বিয়ে করেছি। জি, পালিয়ে বিয়ে করেছি। আসলে আমাদের সম্পর্ক 4 বছরের। বাবা কাল জোর করে আমার বিয়ে দিতে চেয়েছিলেন। সাফওয়ান তো ভালো চাকরি করে না, তাই সাফওয়ানকে মেনে নেননি আঙ্কেল। কি করব বলুন, উপায় ছিল না আমাদের, তাই আমরা পালিয়ে বিয়ে করেছি। আমার কাছে কোনো কাপড়ও নেই, তাই সাফওয়ানের কাপড় পরেছি। আমি বাধ্য করেছিলাম সাফওয়ানকে। এখানে সাফওয়ানের কোনো দোষ নেই। বলেই কান্না করতে লাগলো আয়াত। আয়াতের কান্না রামিম সাহেব ব্যতীত যে কোনো মানুষকে গড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আজাদ সাহেব আয়াতের মাথায় হাত রেখে নরম স্বরে বলেন, কিন্তু মা, কাজটি কিন্তু তুমি ভালো করেছো। তোমার মা বাবা কতই না কষ্ট পেয়েছে বলো। আঙ্কেল, যদি আমার হাতে উপায় থাকতো আমি কি এরকম করতাম বলুন? তবে আমার দৃঢ় বিশ্বাস বাবা মা ঠিক একদিন আমায় বুঝবে, দেখবেন। বলতে বলতে গলা ধরে এসেছে আয়াতের। আসলে কি রামিম সাহেব বুঝতে পারবে তাকে? যদি রামিম সাহেব নিয়ে দেওয়ার জন্য এতটা অস্থির না হতেন, তবে কি আজ এভাবে পালিয়ে আসতে হতো তাকে? মা, তুমি আমার সাথে আসো। আমার একটা শাড়ি আছে, ওইটা পরবে। নতুন বউ এভাবে টি শার্ট পরা মানায় না। এক আন্টির কথায় ধ্যান ভাঙে আয়াতের। তারপর আন্টি আয়াতকে শাড়ি পরিয়ে দেন। আয়াত সবার জন্য কফি বানায়। একটা আড্ডার আমেজ তৈরি হয়। মায়া মুখ কালো করে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। আয়াতের বুঝতে বাকি নেই মেয়েটা থেকে চরম অপছন্দ করে। ঢাকার ব্যতিব্যস্ততার মাঝে কোনো অপরিচিত মানুষও এতটা আন্তরিক হতে পারে, এটা যেন কল্পনার বাহিরে আয়াতের জন্য। মানুষগুলোকে মিথ্যে বলতে একদম ভালো লাগছে না তার, কিন্তু করারও কিছু নেই, নয়তো সাফওয়ানকে ঘর ছাড়া হতে হবে। ফ্ল্যাশব্যাক শেষ হলে দেখে সাফওয়ান হাঁ করে তার দিকে তাকিয়ে রয়েছে। তুড়ি দিয়ে হাত নাড়িয়ে বলে, কি হলো? এভাবে ক্যাবলাকান্তর মতো কি দেখছেন? তুমি অভিনেতা হলে কিন্তু ভালো নাম কামাতে পারতে, তা তো আমি জানি। কিন্তু মিথ্যে কথা না বললেই পারতে। কি করব বলুন? আমার প্রেমিকা পুরো আটঘাট বেঁধে এসেছিল। আপনার সুপ্ত প্রেমকে কলি থেকেই উঠিয়ে ফেলার জন্য সরি, বাট আই হ্যাড নো চয়েস। কি? কিসের প্রেমিকা? ও আমার কেউ লাগে না। ন্যাকা যেন কিছু বোঝে না। ওখানে কেউ না থাকলে আমাকে কাঁচা চিবিয়ে খেত। আজীব, আমি তো ব্যাচেলর, তাই না? সত্যি সত্যি বিয়ে করলে এ বাড়িতে তুলব কিভাবে? বিয়ে করে বউকে নিয়েই চিলে কোঠায় উঠবেন নাকি? আর উঠলেও বলবেন আমি দা নিয়ে আপনাকে দৌড়ানি দিয়েছিলাম, আমাকে তালাক দিয়ে দিয়েছেন। ধন্য তুমি। ইফাদের সত্যি কপাল পড়েছে। ইফাদের কথা শুনতেই উজ্জ্বল মুখটা নিয়ে গেল আয়াতে। সাফওয়ান আয়াতের মুখ দেখেই বুঝতে পেরেছে ইফাদের খোঁজ এখনো পায়নি। আয়াতের মন ভালো করতে বলল, আমি আজকে গ্রিল নিয়ে এসেছি, ভালো খেতে, এখনো গরম আছে, চলো খেয়ে নিই। আমার খিদে নেই। এই দেখো, আমি এতদিন একা একা খেয়েছি, আজ তুমি আছো, আমি চাই না একা একা খেতে, চলো না প্লিজ। সাফওয়ানের জোড়াজুড়িতে না পেরে শেষমেশ খেতেই হলো আয়াতকে। খাওয়া দাওয়া শেষে আয়াত বেডে আর সাফওয়ান নিচে বিছানা বিছিয়ে শুয়ে পড়ল। সারাদিনের ক্লান্তি আর কাল রাত না ঘুমানোর জন্য সাফওয়ান শুধুই ঘুমের রাজ্যে তলিয়ে গেল। কিন্তু আয়াতের চোখে যেন ঘুম নেই, মনে যেন ঝড় বয়ে যাচ্ছে এপাশ ওপাশ ফিরে। যখন ঘুম আসছিল না তখন উঠে ছাদে চলে যায়। ফোনে ইফাদের নাম্বার ডায়াল করতেই ফোনটি অন হয়। বেশ কিছুক্ষণ বাজার পর কেউ ফোনটি রিসিভ করে। আয়াত হ্যালো বলতেই শুনতে পায়। বেশ কিছুক্ষণ বাজার পর কেউ ফোনটি রিসিভ করে। আয়াত হ্যালো বলতেই শুনতে পায় একজন মহিলা কণ্ঠ। অপর পাশের মানুষটি বলে, হ্যালো, কাকে চান? আমি আয়াত। আপনি কে বলছেন? আপনি কি পেশেন্টের কেউ হন? পেশেন্ট মানে? কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে আয়াত। তখন অপর পাশ থেকে শুনতে পায়, আমি মেডিকেল হসপিটাল থেকে বলছি। মোবাইলটি পেশেন্টের সাথে পাওয়া গেছে, কিন্তু ওনার যা অবস্থা তাই আমি মোবাইলটা আমার কাছে রেখেছি। পেশেন্ট বলতে কি হয়েছে ওর? উনি একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট করেছেন, দুটো বোন ফ্র্যাকচার হয়েছে। আজ 2 দিন হয়েছে উনি এখানে অ্যাডমিট। ওনার সাথে কোনো আত্মীয় বা পরিবারে কেউ আসেননি। আমি আজকে মোবাইলটা অন করলাম, সরি, যাতে কেউ ফোন করলে জানতে পারি। এটা কোনো মেডিকেল? ঢাকা মেডিকেল। ও ভালো আছে তো?
হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই, 1 মাসের মধ্যেই নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, ও কি ঘুমোচ্ছে? হ্যাঁ, ওনার তো রেস্ট দরকার। বেশ, আমি কাল সকালেই আসব। আপনি ফোনটা রিসিভ করবেন প্লিজ। আচ্ছা। ফোনটি রেখে কান্নায় ভেঙে পড়ে সে। যেটার ভয় পাচ্ছিল ঠিক সেটাই হয়েছে। ইফাত এত বড় একটা বিপদে ছিল আর সে কিনা জানতই না। কি ভুলটাই না বুঝেছিল। সকাল হতেই ঢাকা মেডিকেলে যেতে হবে, নয়তো সত্যি দেরি হয়ে যাবে। সারা রাত দুশ্চিন্তাতেই কাটিয়ে দিল। ঘুম যেটুকু এসেছিল তাও পালিয়ে গেছে। না জানি ইফাতকে কি অবস্থায় দেখবে। সকাল 5টা। আজানের সাথে সাথেই ঘুম ভেঙে গেল সাফওয়ানে। চোখ খুলতে খুলতে বেডের দিকে চোখ পড়তেই দেখলো আয়াত নেই। এক লাফে শোয়া থেকে উঠে বসলো। আশেপাশে চোখ ফিরিয়ে দেখলো না মেয়েটি নেই। ব্যতিব্যস্ত হয়ে খুঁজতে লাগলে দেখতে পেল দরজার ফাঁক দিয়ে নীল শাড়ির আঁচল দেখা যাচ্ছে। তার মানে আয়াত ছাদে রয়েছে। মেয়েটি কি তবে রাতে ঘুমোয়নি? ধীর পায়ে ছাদের দিকে এগিয়ে গেলে দেখতে পায় বিষণ্ণ চিত্তে বাহিরের দিকে তাকিয়ে রয়েছে আয়াত। সূর্যের প্রথম কিরণে দীপ্তিময়ী মুখটা যেন বুকে যে লাগার ক্ষমতা রাখে। চুলগুলো হাওয়ার সাথে তাল মিলিয়ে আপন মনে উঠছে। গ্রিক গডেস অ্যাফ্রোডাইট কেউ হার মানাবে এই মানবীর সৌন্দর্য? নিজেকে সামনে গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করে, সারা রাত কি চোর পাহারা দিচ্ছিলে? ইফাত হাসপাতালে। কি? কাল রাতে ওর ফোনে ফোন দিয়েছিলাম। ভারাক্রান্ত গলায় রাতের নার্সের সাথে কথোপকথন সম্পূর্ণ বিস্তারভাবে বলল সাফওয়ানকে। চিন্তায় ভ্রু কুচকে আসে সাফওয়ানের। তাহলে ইফাতকে ভুল বুঝেছিল এই দুদিন। আয়াতের মাথায় হাত বুলিয়ে বলল, 7টার মধ্যে রেডি হয়ে নাও। মেডিকেলে যেতে আধা ঘন্টা লাগবে। জ্যামে না পড়লে মুখটা ভালো করে ধুয়ে নিও। এরকম জম্বি লোক দেখলে ভয় পাবে ইফাত। সাফওয়ান ভাই। আয়াত চেঁচিয়ে এলো পাথারি মারতে লাগলো সাফওয়ানকে। সকাল 8টা। জেনারেল ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে আছে আয়াত এবং সাফওয়ান। নার্স এই রুমের পথ দেখিয়ে চলে গেছেন। বেড নাম্বার 13 এর সামনে দাঁড়িয়ে আছে তারা। ইফাত তখন কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে। পিঠের দিক থেকে মুখ দেখা যাচ্ছে না। চোখে পানি নিয়ে আস্তে করে পাশে বসে ইফাদের। কাঁথা না সরিয়ে বলতে লাগলো, তুমি এতটা কেয়ারলেস কেন? তোমার কিছু হলে আমার কি হতো? কখনো কি আমার কথা ভাববে না? আমাদের তো সেদিন বিয়ে করার কথা ছিল। জানো, আমি লাল বেনারসি পরেছিলাম, ঠিক তুমি যেমনটা পছন্দ করো তেমন ভাবে সেজেছিলাম। অথচ দেখো কি হয়ে গেল। কথা বলবে না আমার সাথে? ওগো। আয়াতের কথাগুলো শুনে অজান্তেই বুকের বাঁ পাশে তীক্ষ্ণ ব্যথা অনুভব হতে লাগলো সাফওয়ানের। এমন তো হবার কথা ছিল না। তাহলে কেন এমনটা হচ্ছে? দ্বিধা দ্বন্দ্বে জর্জরিত সাফওয়ান ওয়ার্ড থেকে বেরিয়ে গেল। দম বন্ধ লাগছিল এই মুহূর্তে তার। অপরদিকে কথাবার্তা শেষে আয়াতের আকুতি মিনতিতে পাশে শোয়া লোকটির ঘুম ভেঙে যায়। কাঁথাটা সরিয়ে বলে, ওগো, কবে বিয়ে করবে আমায়? কাঁথা সরানোর পর রীতিমতো শখ খায় আয়াত। চিকন ছিপছিপে বডির একটি লোক সেখানে শুয়ে আছে। মুখ ভর্তি দাঁড়িয়ে চোখের নিচের কাটা ঘা যেন তার কুকামের সাক্ষী দিচ্ছে। কে আপনি? ইফাত কোথায় তাহলে? 1 মিনিট। নার্স কোথায় আপনি? নার্স দৌড়ে এলে জিজ্ঞেস করে, কি হয়েছে? এটা আমার ইফাত না। ইফাত কোথায়? মানে যার ফোন দিয়ে আপনার সাথে আমার কথা হয় উনি কোথায়? তিনি এনার কাছে আমি ফোনটা পেয়েছি। আর ইউ শিওর? হ্যাঁ। এবার তেড়ে এসে শৌকতের কলার চেপে জিজ্ঞেস করে আয়াত, এই ফোন আপনার কাছে কিভাবে এলো? বলেন, নয়তো পুলিশে দিব। ওয়ার্ডের ভেতরে শোরগোলে সাফওয়ান দৌড়ে ভেতরে যায়। সেখানে যেয়ে দেখতে পায় আয়াত রীতিমতো একটা রোগা পটকা লোককে গলা ধরে ঠাকাচ্ছে। তাড়াতাড়ি আয়াতকে সেখান থেকে সরিয়ে আনে সাফওয়ান। নয়তো দেখা যেত লোকটা ওখানেই অক্কাপিত হতো। সকাল 9:30। একটা নাস্তার দোকানে মুখোমুখি বসে নাস্তা করছে সাফওয়ান এবং আয়াত। কারো মুখে কোনো কথা নেই। সাফওয়ান আপন মনে পরোটা ডাল খেয়ে যাচ্ছে, আর আয়াত শুধু পরোটা নাড়াচাড়া করছে। শওকত মোবাইলটা সিএনজিতে করে ইফাদের মিরপুর থেকে উত্তরা যাবার পথে পকেট থেকে
চামে চুমে চুরি করে নেয়। অনেক আকুতি করে ইফাদের সাথে একই সিএনজিতে উঠেছিল সে। ইফাত নেমে যাওয়ার পর ভেবেছিল চোরাই বাজারে বিক্রি করে ভালো দাম পাবে, কিন্তু সেটা হবার আগেই রাস্তা পার হতে গিয়ে বাইকের নিচে চাপা পড়ে হাড় ভেঙে মেডিকেলে ভর্তি হয়। কাহিনী শোনার পর থেকে মুখটা শুকিয়ে গেছে আয়াতের। তার মানে ইফাত তার বাসার দিকে যাচ্ছিল, কিন্তু প্রশ্ন হলো ইফাত মিরপুর এসেও কেন আবার তার বাসার দিকে রওনা দিয়েছিল? এই 2 দিন সে একবারও খোঁজও নেয়নি আয়াতের। সাফওয়ান বেশ কিছুক্ষণ ধরে আয়াতের মুখের দিকে তাকিয়ে আছে। শুকনো ফ্যাকাশে মুখটা দেখতে একদম ভালো লাগছে না তার। হুট করে একজনকে ফোন করে জানিয়ে দিল, ভাই আজকে শরীরটা ভালো নেই, আজ অফিসে আসতে পারবো না, খুব জ্বর, একা মানুষ, কেউ দেখাশোনারও নেই। আচ্ছা আচ্ছা রাখি। ফোনটা রেখেই আয়াতকে বলল, বাসে চড়তে পারো? কেন? অবাক হয়ে আয়াত প্রশ্ন করলে উত্তরে সাফওয়ান বলে, উত্তরা যাব, হাতে 200 টাকা আছে, এসি বাসে নিতাম কিন্তু আবার ফেরত বাসায় যেতে হবে, তো তাই বলছি যাবে খাটারা বাসে? চলুন, আমার কোনো সমস্যা নেই। উৎসাহিত হয়ে বলল আয়াত। যেই ভাবা সেই কাজ। বিল দিয়ে মরে যেয়ে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর বাস আসলো। ধাক্কাধাক্কি করে কোনো মতো একটা সিট জোগাড় করে দিল আয়াতকে সাফওয়ান। গন্তব্য এখন ইফাদের বাসা। বিকেল 5টা। বাড়ির পথে রওনা দিচ্ছে আয়াত এবং সাফওয়ান। আয়াতের চোখ থেকে না চাইতেও পানি পড়ছে। সাফওয়ান যাতে না দেখে তাই লুকিয়ে অন্যদিকে ফিরে পানি ফেলছে সে। প্রথমে ইফাদের বাড়ি গিয়েছিল, বাড়িতে তালা মারা, আশেপাশের লোকেরা জানে না তার কোথায়। গতকাল সকালে নাকি ফুল ফ্যামিলি ব্যাগ বস্তা বেঁধে চলে গিয়েছে। প্রথমে অনেকবার ইশরাতকে ফোন করার চেষ্টা চালিয়ে কিন্তু ফলাফল শূন্য। তারপর সাফওয়ান তাকে বলে বাড়ি ফিরে যেতে। খুব সাহস করে শারমিন বেগমকে ফোন লাগায় সে, কিন্তু ভাগ্য এতটাই খারাপ ফোনটা রামিম সাহেব ধরেন। হ্যালো, কে বলছেন? বাবা, আমি আয়াত। আপনি ভুল নাম্বারে ফোন করেছেন। আমি আয়ান নামে কাউকে চিনি না। প্লিজ বাবা, কথাটা শোনো প্লিজ। হ্যালো হ্যালো বাবা, হ্যালো। রামিম সাহেব ঠাস করে ফোন কেটে দেন। এখন আর কোনো উপায়ন্তর না পেয়ে পুনরায় রওনা দিচ্ছে সাফওয়ানের চিড়ে কোঠায়। সিঁড়ি বেয়ে উঠতেই সাফওয়ানের পা আটকে যায়। নিজের ঘরের দরজার সামনে আজাদ সাহেবের সাথে একজন মহিলা আর পুরুষকে দেখে মাথা যেন ফাঁকা হয়ে যায়। সাফওয়ানকে থেমে যেতে দেখে আয়াত অবাক হয়। আজাদ সাহেব তাদেরকে সিঁড়িতে দেখেই বলে ওঠেন, ওই যে সাফওয়ান আর বৌমা চলে এসেছে। সামনে দাঁড়িয়ে থাকা নারী তখন। আজাদ সাহেব তাদেরকে সিঁড়িতে দেখেই বলে ওঠেন, ওই যে সাফওয়ান আর বৌমা চলে এসেছে। সামনে দাঁড়িয়ে থাকা নারী তখন এগিয়ে এসে সাফওয়ানের সামনে এসে দাঁড়ায়। ঠাস করে সাফওয়ানের গালে থাপ্পড় লাগিয়ে দেয় এবং বলে, এত বড় হয়ে গেছিস যে বাড়িতে না জানিয়ে বিয়ে অবধি করে ফেলেছিস। বাহ, এটা তোর থেকে আশা করিনি সাফওয়ান। ইচ্ছে করছে। সোহাগ থামো, কি করছো? ওর ওয়াইফ পাশে, আমরা ভেতরে যেয়ে কথা বলি, চলো। পুরুষটি মহিলাটিকে কোনো মতে শান্ত করে থামানো। অবস্থা ব্যাগতিক দেখে আজাদ সাহেবও দাঁড়ালেন না। সাফওয়ান একটা ঝোঁক গিরে বলল, আপা ভেতরে যে কথা বলি প্লিজ। কথা বলার মতো কোনো পরিস্থিতি রাখছো? তাই তো বলি, 1 সপ্তাহ হয়ে গেল, বাসায় পা রাখছো না কেন তুমি? প্লিজ দুলাভাই বোঝান না। সোহাগ ভিতরে চলো, আমরা ভিতরে যেয়ে কথা বলি, প্লিজ সিক্রেট করো না। বিকেল 6টা। মুখোমুখি বসে রয়েছে আয়াত এবং সোহাগ। সাফওয়ানের মুখে সব শুনে ভ্রু কুচকে তাকালো আয়াতের দিকে। আয়াত মাথা নিচু করে বসে রয়েছে, একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলল, এই মেয়েকে নিজের বাড়িতে কোন আক্কেলে রাখলি তুই? প্রবলেম হয়েছে আমাকে বলতে পারতি, আমার বাসায় থাকতো। এমন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বিনা বিয়েতে একই রুমে থাকাটা খুব ভালো দেখায়। আপা পরিস্থিতি এমন ছিল যে তোমাকে জানানোর সময় পাইনি। এখন রাত 1:30টায় তোমার বাড়িতে ওকে নিয়ে কিভাবে যেতাম বলো? উপর থেকে প্রতিদিন নতুন ঝামেলা। কিন্তু তুমি তো অবুঝ নও সাফওয়ান। একটা মেয়ে তোমার বাড়িতে আছে, ওকে তোর বাড়িতে ফিরতে হবে। তখন লোকে নানা কথা বলবে, তখন সেটা হ্যান্ডেল কিভাবে করবে? আর ইফাদের খোঁজও তো জানো না। সোহাগ শান্ত হও। রবিন একটা কথাও বলবে না। ওকে প্রশ্রয় দিতে দিতে এই অবস্থা করেছো তোমরা।
তুমি আর মায়ের প্রশ্রয়ে ও আজ ঘর ছেড়েছে। সোহাগ সাফওয়ানের বড় বোন। সাফওয়ানের থেকে 4 বছরের বড় সে। ছোটখাটো গোলগাল মুখ মানুষটি সব দিক ঠিক থাকলেও মাথাটা খানিকটা গরম। হাতের তুড়ির সাথে সাথে মাথাটা তার গরম হয়ে যায়। রবিনের সাথে বিয়েটা হয়েছিল আজ থেকে 6 বছর আগে। এখনো বাচ্চা হয়নি তাদের। রবিন খুবই শান্তশিষ্ট একজন মানুষ। সোহাগকে অসম্ভব ভালোবাসে সে, কিন্তু সোহাগের রাগকে প্রচুর ভয় পায়। সাফওয়ান অনেক চেষ্টা করেও যখন সোহাগকে থামাতে পারছে না, তখন আয়াত শান্ত এবং ধরা গলায় বলে, আপা, আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার এক বান্ধবীর বাসায় থাকতে চেয়েছিলাম, কিন্তু বাবা তাকে এতটা অপমান করেছে যে সে আমার সাথে কথাও বলতে চাচ্ছে না। বাবাকে ফোন করলে বাবা ফোন কেটে দিচ্ছেন। আপা, আমি কি করব বলুন? আমার কাছে টাকাও নেই কোনো হোটেলে থাকার মতো। ইফাত, এতটা কেয়ারলেস কিভাবে হতে পারো? একটা মেয়ের ইমোশন নিয়ে খেলার আগে ওর একবারও বিবেকে বাঁধলো না? আপা শান্ত হও, বিপি বাড়িয়ে ফেলবে তো। রাখ তোর বিপি। মেয়েটার মুখ দেখেছিস? ইস বেচারি। শোনো আয়াত, তোমার এই বোন আছে, তুমি কিছু চিন্তা করো না। কে বলেছে তোমার কেউ নেই? তুমি আমার সাথে খুলনা যাবে। সেখান থেকে আসার পর আমি নিজে আঙ্কেলের সাথে কথা বলবো। না চাইতেও আয়াতের চোখ ভিজে আসে। নিজের কোনো ভাই বোন না থাকার কারণে বড় বোনের কমতিটা সবসময় খোলতো আয়াতের কাছে। আর যেন সেই জায়গাটা পূরণ হয়েছে সোহাগের জন্য। জড়িয়ে ধরে সোহাগকে। তাদের এই মধুর মিলন দেখে সাফওয়ান এবং রবিন হতবাক। এই না সোহাগ মাথা গরম করে অস্থির করে ফেলেছিল সবাইকে, অথচ এখন আবহাওয়া কি শীতল, কি মধুর। রাত 10টা। নিজ হাতে আজ রান্না বান্না করেছে সোহাগ, তাকে সাহায্য করেছে আয়াত। খাওয়া দাওয়া শেষে লুডো খেলার তাল তুলল রবিন। রবিন খুব মজার মানুষ, আয়াতের সাথে খুব ভাব হয়েছে তার। লুডো খেলার তাল তোলায় আয়াতও নেচে ওঠে। তারা যখন লুডো খেলায় ব্যস্ত, তখন সাফওয়ান আর সোহাগ ছাদে গিয়ে দাঁড়ায়। সাফওয়ান সোহাগকে জিজ্ঞেস করে, আপা, তুমি আমার চিলেকোটায় ভুলেও পা রাখো না। আজ কি মনে করে? সুহানারা বিয়ে করেছে বাবা। কবে বিয়ে? সামনের সপ্তাহে। মা খুব কান্নাকাটি করছে, বলছে তোকে না নিয়ে যেন বাড়ি না ফিরি। আমাদের একমাত্র ভাই তুই, ওর বিয়েতে তুই থাকবি না কিভাবে হয়? বাবা কি বলেছে? তার শেষ কথা ছিল, এখন কি আমার সাফনের পা ধরতে হবে আমার মেয়ের বিয়েতে আনার জন্য? বুঝলাম। কবে যাচ্ছি? কাল বিকেলের বাসে। ভাগ্যিস টিকিট কাটিনি, নয়তো আয়াতের জন্য টিকিট কাটতে সমস্যা হয়ে যেত। আয়া তো যাবে নাকি? ওকে কোথায় রেখে যাবি? বাবাকে হ্যান্ডেল করতে পারবে তো? সেটা আমি বুঝে নেব। এখন চল ওখানে গিয়ে দেখি কি করছে ওরা। সারা রাত লুডু আড্ডাতে কাটলো তাদের। কয়েক মুহূর্তের জন্য সকল চিন্তা যেন উবে গিয়েছিল আয়াতের। ছোটবেলা থেকে ঢাকা থেকে বের হয়নি সে। যখন খুলনা যাবার তাল উঠেছে, সেও একজন এক পায়ে রাজি খুলনা যাবে তাই। সাফওয়ান শুধু ফাঁকতারে আয়াতকেই দেখছে। মুক্তোর মতো হাসিটা তির্যক তীরের মতো বুকে চেয়ে লাগছে। সাফওয়ানের মুগ্ধ চাহনি সোহাগের চোখ এড়াল না। পরদিন বিকেল 5:30। অফিস থেকে ছুটি নিয়ে আজ তাড়াতাড়ি বাসায় এসেছে। একটা ব্যাগ কিনে এসেছে আয়াতের জন্য, যাতে সেটাই আয়াতের জামা কাপড় গোছাতে পারে। আজাদ সাহেবকে বলে 4টার দিকে গাবতলের দিকে রওনা দেয় তারা। জ্যাম কম থাকায় 1.5 ঘন্টায় পৌঁছেও যায়। বিকেল 6টার বাস। সোহাগরা অনেক আগে এসে পড়েছে। বাসে উঠে প্রথম গোল লাগলো কিভাবে বসবে। সোহাগদের পুরো পরিবার যাচ্ছে, শ্বশুর শাশুড়ি, সোহাগের 2 দেবর, তাদের ওয়াইফ এবং বাচ্চারা। রবিনের বাসার সবাই জানে আয়াত সুহানার বান্ধবী। ভাগ্যক্রমে আয়াত আর সাফওয়ান পাশাপাশি বসত। সোহাগ যদিও বারবার আয়াতের পাশে বসতে চাইছিল, কিন্তু রবিন জিদ করায় সেটি আর হয়ে উঠল না। কেন জানে আজ বারংবার চাচ্ছিল যাতে আয়াতের পাশেই যেন সে বসতে পারে। আজকাল মেয়েটিকে বড্ড বেশি ভালো লাগতে শুরু করেছে। আগেও যে এমনটা হতো না তা নয়, কিন্তু আগে যতবার এই খেয়াল মাথায় এনেছে, ততবার বন্ধুত্বের দোহাই দিয়ে নিজের সুপ্ত আশাকে ধামাচাপা দিয়ে দিত। কিন্তু আজকাল বেহায়া মনটাকে নিয়ে যেন একদম পেরে উঠছে না। রাত 12টা। ফেরির জন্য দাঁড়িয়ে আছে বাসটি। বিগত 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে।
এখনও সিরিয়াল পায়নি। এদিকে বাসের সবাই ঘুমে বিভোর। বাসের হালকা ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল আয়াতের। একটা সুন্দর মিষ্টি গন্ধ নাকে এসে রাখছে। কানে কিছু বিট হবার শব্দ পাওয়া যাচ্ছে। চোখ পিট পিট করে তাকিয়ে দেখে সে সাফওয়ানের বুকের ওপর ঘাপটি মেরে ঘুমিয়ে রয়েছে। সাফওয়ানের হার্টবিটের শব্দ স্পষ্ট শুনছে। যখনই সাফওয়ানের কাছে আসে এই মাতাল করা মিষ্টি গন্ধটা সে পায়, হয়তো তার পারফিউমের গন্ধ। লোকটাকে কোনো কালে সহ্য হতো না আয়াতের, অথচ আজ এই লোকটাই বড্ড ভরসার জায়গা। এই লোকটা না থাকলে আজ কোথায় থাকতো কে জানে। আস্তে করে উঠে যেতে নিলে সাফওয়ানের ঘুম ভেঙে যায়। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কিছু লাগবে? হুম, তাহলে ঘুম ভেঙে গেছে। ফেরিতে উঠবে হয়তো বাস। আর কতক্ষণ? সকালের মধ্যে পৌঁছে যাব। ও, ঘুমিয়ে পড়ো। হুম। বলেই চোখ বন্ধ করে নিল। বেশ কিছুক্ষণ পর ঘুমের সাগরে তলিয়ে পড়ল আয়াত। সকাল 11টা। সাফওয়ানের বাড়ির সামনে সবাই রীতিমতো মুখ হা হয়ে আছে আয়াতে। বিশাল বাংলো টাইপ দোতলা বাড়ি। খুলনার নামকরা চাল ব্যবসায়ী নিজামুদ্দিন চৌধুরীর ছেলে সাফওয়ান। আয়াতের হা করা মুখটি বন্ধ করে দিয়ে সাফওয়ান বলে, মুখ খোলা রাখলে মাছি ঢুকে যাবে। আপনি তো বলেছেন আপনার আর্থিক অবস্থা ভালো নয়, তাহলে এসব কি? আমি তো বলিনি আমার বাবার আর্থিক অবস্থা ভালো নয়, বলেছি আমার আর্থিক অবস্থা অতটা ভালো নয়। এসব বাবার আমার নয়। ভাগ্যিস আপনার সাথে বাবার কোনোদিন যোগাযোগ হয়নি, মাথায় করে রাখতো আপনাকে। তাই বুঝি, তাহলে শ্বশুর আব্বাকে বলে সত্যি সত্যি বিয়েটা সেরে নেই। বলেই টিপ্পনি কেটে ব্যাগ কাঁধে নিয়ে ভেতরের দিকে রওনা দিল সাফওয়ান। ভেতরে যেতে না যেতেই একটা মেয়ে দৌড়ে এসে সাফওয়ানকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় সবাই অবাক হয়ে গেল। মেয়েটি তখন সাফওয়ানকে ছেড়ে সামনে দাঁড়িয়ে বলে, ভেতরে যেতে না যেতে একটি মেয়ে দৌড়ে এসে সাফওয়ানকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় সবাই অবাক হয়ে গেল। মেয়েটি তখন সাফওয়ানকে ছেড়ে সামনে দাঁড়িয়ে বলে, তোমাকে কত মিস করেছি জানো, একটু যোগাযোগ করলে কি হতো। অন্না, তুই বড় হয়েছিস, এখন তুই আর বাচ্চা নেই, সবাই দেখতেছে। তো বিয়ে তো করলে তোমাকেই করব, তাই না? কে দেখছে তাতে আমার কিছুই যায় আসে না। তোর মতো মেয়েকে আমি বিয়ে করব কে বলেছে তোকে? মানে আমার মতো মেয়ে মানে? আমি না বাল্যবিবাহের পক্ষপাতী না। এখন ছাড় আমাকে, আর একবার ধারে কাছে আসবি তো দেখিস কি করি। বলেই অন্যার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় সাফওয়ান। মেয়েটা 1 নম্বরের চিপকো, সম্পর্কে তার ফুফাতো বোন। এখনো কলেজের গণ্ডি পার হয়নি, অথচ বিয়ের স্বপ্ন বুঝছে। অন্যার এমন সাফওয়ানের সাথে ঢলাঢলি আয়াতের বিরক্ত লাগছে। দাঁতে দাঁত চেপে সহ্য করছে। সুহানার সাথে সোহাগ আয়াতের পরিচয় করিয়ে দিল। সুহানাকে সব খুলে বলতেই এক লাফে বলে উঠল, সত্যি করে বলো তো আপু, তুমি সত্যি সত্যি দাদাকে পছন্দ করো? মানে? মানে দেখো, আমার দাদা ভাইটা ফুল একটা প্যাকেজ। ইনকাম কম কিন্তু মানুষটা ভালো, একটু রাগী কিন্তু ভালো শিল্পী, দেখতেও খারাপ না। তোমার সাথে কিন্তু খারাপ মানাবে না। আমি বলি কি, ইফাত ভাইকে ছেড়ে দাদা ভাইকে বিয়ে করে নিও। এই দুদিনে কি আমার ভাইটাকে একটুও ভালো লাগেনি? সাফওয়ান ভাই আর আমি অসম্ভব। আমার জীবনে ইফাত না থাকলেও উনি আর আমি সম্ভবই না। সারাটাক্ষণ ওনার সাথে আমার 36-এর আকড়া লেগে থাকে। জানো, একবার শখ করে বলেছিলাম আমার একটা ছবি এঁকে দিতে। সে বলে কিনা আমার ছবি ক্যানভাসে তোলার অযোগ্য। দূর, ওকে দিয়ে কিছু হবে না। আয়াতের এখানে বেশ লাগছে। সাফওয়ানের 51টি পরিবার, লোকে লোকে ভরপুর। সাফওয়ানের মা সেলিনা বেগম খুবই নরম কিসামের মহিলা। এত আদুরে মানুষও হয় তাকে না দেখতে মনেই হতো না। আসার পর থেকে আয়াতের যত্নে কোনো কমতি রাখেননি। সাফওয়ানের বাবার সাথে এখনো পরিচয় হয়নি। সাফওয়ানের দিদুন এখনো বেঁচে আছেন হোসনে আরা বেগম, প্রচণ্ড দাপটে মহিলা। সোহাগ আর তার স্বভাব পুরো এক। এছাড়া সাফওয়ানের 2 চাচা এবং 1 ফুপুও এখানেই থাকেন। সাফওয়ানের ফুপু নিপা বেগম বিধবা। অন্না খুব ছোট থাকতেই তার বাবা মারা যায়। তখন থেকে নিপা বেগম এবং অন্না এখানেই থাকেন। নিপা বেগম প্রচুর খিটখিটে স্বভাবের একজন, সারাক্ষণ সবার কিছু না কিছু ভুল ধরবেই সে। সাফওয়ানের চাচিরা একজন এক রকম।
একজন সারাক্ষণ রান্নাঘরে দিন কাটায় তো আরেকজন ড্রেসিং টেবিলের সামনে। সাফওয়ানের অন্না বাদেও 4 জন কাজিনও রয়েছে, সব স্টুডেন্ট। মোটামুটি একটা বিশাল পরিবার। সবাই নিজাম সাহেবের কে জমের মতো ভয় পায়। 4 বছর আগে সাফওয়ানের গ্রাজুয়েশন যখন শেষের পথে, তখন নিজাম সাহেবের ইচ্ছা ছিল সাফওয়ান যাতে ব্যবসার হাল ধরে, কারণ বাড়ির সব ছেলেদের মধ্যে সাফওয়ানই বড়। কিন্তু সাফওয়ানের ইচ্ছে ছিল আর্টিস্ট হওয়া। ব্যবসাতে বসে নিজের স্বপ্নকে জলাঞ্জলি দেবে না বিধায় সে সেদিন ঘর ছেড়েছিল। সুহানা যখন সাফওয়ানের এই বাড়ি ছাড়ার গল্পটি বলছিল আয়াতকে, তখন আয়াতের নজর ছিল উঠানে বসে আড্ডারত সাফওয়ানের দিকে। লোকটার প্রতি সম্মান যেন আরও বেড়ে গেল আয়াতের। 2 দিন পর সন্ধ্যা 7টা। আজ সুহানার হলুদ। আয়াতের কাছে পরার মতো কিছু ছিল না বলে সোহাগের একটি কাঁচা হলুদ জামদানি শাড়ি তাকে পরিয়ে দেয় সোহাগ। ঘন কালো চুলগুলো খোপা করে তাতে বেলি ফুলের মালা পরিয়ে দেয়। হালকা সাজে আয়াতকে যেন সদ্য ফুটন্ত হলুদ গোলাপ লাগছিল। হলুদের অনুষ্ঠান শুরু হবে তাই সব মেয়েরা টেবিল সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। সেলিনা বেগমের হাতে যে অনেক কাজ, এখনো ফলের ডালা সামনে যায়নি। কিন্তু মেয়েগুলো হয়েছে এমন যে তাদের খুঁজে পাওয়া ভার। অগত্যার সামনে আয়াতকে পাওয়ার আয়াতের হাতে ফলের ডালা দিয়ে বললেন, মা, এটা একটু স্টেজে রেখে আয় তো। আচ্ছা আন্টি। এরপর আমার সাথে এসে একটু হলুদ ডালাটাও নিতে হবে। দেখ না, সবগুলো সাজতে বসেছে, যেন মিস ওয়ার্ল্ডের প্রতিযোগিতায় যাবে। তোকে মাশাআল্লাহ কি সুন্দর লাগছে না? তুই আমাকে একটু সাহায্য কর মা, আর বেশি সময় নেই। আচ্ছা আন্টি, তুমি টেনশন করো না। বলেই ফলের ডালা হাতে নিয়ে নিল আয়াত। বলে তো দিয়েছে ডালা নিয়ে যাবে, কিন্তু এত ভারী ডালা তার একার পক্ষে নেওয়া অসম্ভব। খুব কষ্টে স্টেজ অবধি নিতে নিতেই যখন ডালা পড়া পড়া ভাব, অমনি কেউ একজন এসে ডালাটি ধরে নেয়। সেই পরিচিত মিষ্টি গন্ধ। মানুষটি আর কেউ না, সাফওয়ান। হলুদ পাঞ্জাবি, কালো মুজিব কোটে আর সাদা চুড়িদারে তাকে বেশ মানিয়েছে। হাতে কালো ঘড়ি, চুলগুলো কপাল ঢেকে দিয়েছে। যে কোনো মেয়েকে ফ্লার্ট করার ক্ষমতা রাখে সে। আয়াতের হাত থেকে ডালা নিয়ে নিজেই রেখে দেয় স্টেজের টেবিলে। পর মুহূর্তে বলে, যা পারো না শুধু শুধু ভাব নিয়ে সেটা করার কি আছে? আমি তো তাও কাজ করার চেষ্টা তো করছি। আপনার হবু বউ, অন্যার মতো আটা ময়দা সুজি ঘষাঘষি তো করছি না। এই মুখে মুখে তর্ক করবা না। কোথায় হেল্প করেছি ধন্যবাদ দিবে তা নয়। বেশ করেছি। কিসের হেল্প বলুন তো? সারাক্ষণ ঠেস দিয়ে কথা বললে সেটাকে হেল্প বলে না। আর যাই বলুন, তুমি আস্ত একটা ঝগড়ুটে। এখন আমি তো ঝগড়ুটে হবই। আসলে কি বলুন তো, আপনার অন্না আছে না? এই কি অন্যান্য লাগিয়েছো? ও আমার ফুপাতো বোন। তাই বুঝি ন্যাকা। বলেই সেখান থেকে চলে যায় আয়াত। ইচ্ছে করে সাফওয়ানের সাথে বাঁধালো সে। আসার পর থেকে একবারও আয়াতের খোঁজ নেয়নি সে। ওপর থেকে যখন তার সাথে কথা বলতে গিয়েছে, আয়াত পেছনে লেগেই ছিল। আর সাফওয়ান তাকে প্রশ্রয় দিয়ে গেছে। যদি তার অন্যার প্রতি দরদি না থাকে, তবে কেন কিছু বলছে না মেয়েটিকে? মনে মনে হাজারো বকাছকা করেই যাচ্ছে সাফওয়ানকে। রান্নাঘর থেকে হলুদের ডালাটা নিয়ে না দেখে আপন মনে হাঁটতে হাঁটতে কখন যে নিপা বেগমের সাথে ধাক্কা লেগে যায় সেদিকে খেয়ালই নেই আয়াতে। এদিকে ধাক্কা খেয়ে তার হাতে থাকা হলুদের ডালা নিচে পড়ে যায়। সব হলুদ নিচে পড়ে একাকার হয়ে যায়, সাথে নিপা বেগমের শাড়িতেও খানিকটা হলুদ পড়ে। এমনিই নিপা বেগমের মেজাজ তিরিক্ষি থাকে, ওপরে ওনার শাড়ি নষ্ট হয়ে যাওয়ায় আরও মেজাজ বিগড়ে যায় তার। ফোঁস করে বলে ওঠে, এই মেয়ে কানা নাকি? দেখে চলতে পারো না? সরি আন্টি, আমি সত্যিই দেখিনি। তোমার জন্য আমার শাড়ি তো নষ্ট হলোই, সাথে সব হলুদও নষ্ট হয়ে একাকার অবস্থা। এই মেয়ে, তোমার জন্য এখন আমার ভাতিজির হলুদটা লন্ডফন্ড হয়ে যাবে। অলক্ষণে মেয়ে। আন্টি, আমি এখনই হলুদের ব্যবস্থা করতে বলছি। হ্যাঁ নিপা, সামান্য হলুদেই তো, আরও হলুদ আছে রান্নাঘরে। তুমি ড্রেস বদলে নাও, শুধু শুধু সিন বানিও না। হলুদ শুরু হবে। আয়াত, তুমি আমার সাথে এসো মা। কি বললেন ভাবি? সামান্য হলুদ? এই মেয়ের জন্য আমার এত সুন্দর শাড়িটা নষ্ট হয়ে গেল। তার বেলায় তুমি এই মেয়েটার দোষ দেখছো না? একটা বাহিরের মেয়ের সামনে আমাকে বলছো আমি সিন বানাচ্ছি। আন্টি, দোষ আমি করেছি, ক্ষমাও চাচ্ছি। তাহলে কেন অহেতুক আন্টিকে কথা শোনাচ্ছেন? মুখে মুখে তর্ক করে যাচ্ছ।
এই শিক্ষা দিয়েছে তোমার বাবা মা? এই শিক্ষা দিয়েছে? বাবা মা তুলে কথা বলার পর আয়াত আর নিজেকে আটকে রাখতে পারলো না। যেই কিছু একটা বলতে যাবে অমনি পাশ থেকে সাফওয়ান বলে উঠল, ফুপি, আয়াতের মা বাবা তাকে শিক্ষা দিয়েছে বিধায় সে এতক্ষণ নিজের দোষ না থাকা সত্ত্বেও তোমার কাছে ক্ষমা চেয়ে গেছে। একে তো ওর হাতে হলুদের ডালা ছিল, তবু তুমি ওর সামনে দিয়ে হাঁটছিলে। ও যদি না দেখে থাকে, তুমিও কিন্তু ওকে দেখোনি, তাহলে ওর যদি দোষ থাকে তবে তোমারও আছে। আর আজ সোহানার হলুদ জেনেও তুমি সিন ক্রিয়েট করছো। মা এটা তোমাকে বলার পর তুমি উল্টো মাকে কথা শোনাচ্ছ, তাহলে বেশি দোষটা কার বলো? আজকাল বাহিরের মেয়ের জন্য আমাকে তোরা কথা শোনাচ্ছিস? বেশ, আমি থাকবই না এই হলুদে। বলেই নিপা বেগম যেতে লাগলো। নিজাম সাহেব সেখানে উপস্থিত হয়। নিজাম সাহেবকে সবাই জমের মতো ভয় পায়। ওনার এক হুঙ্কারই সব ঠান্ডা করার জন্য যথেষ্ট। ওনাকে দেখে সাফওয়ান আর কথা বাড়ায় না, কারণ সে জানে তার কোনো কথা তার বাবার পছন্দ নয়। তখন নিপা বেগম তার কাছে এসে সব বললে সে বলেন, নিজাম সাহেবকে সবাই জমের মতো ভয় পায়। ওনার এক হুঙ্কারই সব ঠান্ডা করার জন্য যথেষ্ট। ওনাকে দেখে সাফওয়ান আর কথা বাড়ায় না, কারণ সে জানে তার কোনো কথা তার বাবার পছন্দ নয়। তখন নিপা বেগম তার কাছে এসে সব বললে সে বলেন, তোমার বয়স তো কম হয়নি নিপা, যাও শাড়ি বদলে আসো। আর সেলিনা, তোমার সময় জ্ঞান সে কমে গেছে, সেটা আমার জানা ছিল না। 8টা বাজতে 15 মিনিট বাকি, 15 মিনিটে অনুষ্ঠান শুরু হওয়া চাই আমার। ভাইজান আপনি? যা বলার হলুদের অনুষ্ঠানের পর শুনবো। নিজাম সাহেবের হুঙ্কার যেন ঔষধের মতো কাজ করেছে। নিপা বেগম ফোঁস করতে করতে ভেতরে চলে গেলেন। নিজাম সাহেবের চেহারাটাই পুরনো দিনের দারোগাটাই। উনি আয়াতকে যখন দাঁড়াতে বলে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালেন, আয়াত ভয়ে ঢোক গিলা শুরু হলো। আয়াতের ভয় সাফওয়ানের চোখ এড়ালো না। যে বাবার সাথে বিগত 4 বছর কথা বলেনি, আজ আয়াতের জন্য বাবার পুনরায় আয়াতের সামনে দাঁড়ালো। সে ধীর কণ্ঠে বলল, আব্বা, ওর দোষ নেই, ইচ্ছে করে ফুপির গায়ে হলুদ ফেলেনি। তোমার থেকে আমার বয়স এবং অভিজ্ঞতা 30 বছর বেশি, তাই তোমার কাছে শুনতে হবে নাকি ভুল ঠিক কোনটা। আর আমি ওর সাথে কথা বলতে চাচ্ছি, তোমার সাথে না। কিন্তু ইটস ওকে সাফওয়ান ভাই। জি আঙ্কেল বলুন। তুমি কি সোহানার বান্ধবী? জি কেন? কিভাবে বন্ধুত্ব ওর সাথে? কলেজের মাধ্যমে ওর সাথে এক কলেজে অনার্স করেছি। তাহলে তুমি আমার মেয়ের মতো। এখন যা ঘটেছে এটা এই বাড়ির হর হামেশার কাহিনী। নিপার কথায় কিছু মনে করো না, ওর মেজাজটা একটু খিটখিটে। এমনি মানুষ ভালো, তোমার সাথে আমার পরিচয় হয়নি। তোমার নাম জানে কি? আয়াত। বাহ, সুন্দর। বাবা কি করেন? বাবা রিটায়ার্ড মেজর জেনারেল। আর্মি নাকি? আমারও বেশ কিছু বন্ধু আছে আর্মিতে, তারাও রিটায়ার্ড করেছেন। কাল বিয়েতে আসবেন। যাক, তোমার কোনো সমস্যা হলে সেলিনাকে জানিও। আর নিপার কথায় কিছু মনে করো না। জি আঙ্কেল, আপনি টেনশন করবেন না। নিজাম সাহেব কথা বলে চলে যাবার পর যেন সাফওয়ান আর আয়াত হাঁপ ছেড়ে বাসত। ভেবেছিল নিজাম সাহেবের হাতে এই বুঝি ধরা খেল। নিজাম সাহেব এত ভালো ব্যবহার করবেন এটা যেন কল্পনার বাহিরে। সাফওয়ান যেই না আয়াতকে কিছু বলতে যাবে, অমনি ভেঙচি কেটে হাঁটা দিল সে। যা বাবা, আমি কি করলাম? হতবাক দৃষ্টিতে আয়াতের যাওয়ার পথে তাকিয়ে থাকলো সাফওয়ান। এই মেয়ের কখন কিসের মুড হয় সেটা হয়তো সে নিজেও জানে না। রাত 3টা। অনুষ্ঠান শেষ হতে হতে রাত 12টার ওপর বেজে গিয়েছিল। তারপর সব গোছাতে 1:30 বেজে গেছে। তাই সে যেখানে জায়গা পেয়েছে ঘুমিয়ে পড়েছে। খুব ক্লান্ত লাগছে আয়াতের, মেজাজটাও ভীষণ খারাপ। অন্না মেয়েটা সাফওয়ানের পেছনই ছাড়েনি, সারাক্ষণ চুইংগামের মতো লেগেছিল। সাফওয়ানেরও দোষ ছিল, এত সাজের ঘটার কি ছিল? ধুর, এখন ঘুমানো দরকার, কিন্তু প্রশ্ন হচ্ছে ঘুমাবে কোথায়? সোহাগ আপু বলল সুহানার রুমে যেতে, কিন্তু সুহানার রুমে শ্বাস ফেলবার জায়গাটুকু নেই এখন। আচ্ছা, ছাদে গেলে তো মন্দ হয় না। ধীর পায়ে বালিশ হাতে রওনা দিল আয়াত। গন্তব্য ছাদ। সাফওয়ানদের ছাদটি বেশ বড়, মাজা অব্দি রেলিং, একপাশে ফুলের টবের শাড়ি, গোলাপের গন্ধে মম করছে ছাদটি। অন্য পাশে বিশাল দোলনা। দোলনায় বালিশটা রেখে রেলিংয়ের দিকে চলে যায় সে। বুক ভরে নিঃশ্বাস নিতে ইচ্ছে হচ্ছে তার।
গাড়ি ঘোড়ার কৃত্রিম শহরে পাওয়া গেলেও এই মুক্ত বাতাসটা পাওয়া যায় না। নীরবতার আকাশটা আজ জ্যোৎস্নায় আলোকিত। তুমি এখানে কি করছো? হুট করে কারোর কথা শুনে আটকে উঠল আয়াত। বাড়ির প্রতিটা জীব ঘুমন্ত। এই মাঝরাতে কারোর ছাদে আসার কথা না। পেছন ফিরে যেন বুঝে ঢেউ খেলে গেল আয়াতের। চাঁদের আলোতে তুলি হাতে পুরুষটিকে ঠিক যেন গ্রিক দেবতা জিউসের ন্যায় লাগছে। এত সুন্দর পুরুষ হয় বুঝি? সাদা পাঞ্জাবি, তাতে রঙে লেগে আছে। চুলগুলো বাতাসের উন্মাদনায় দোল খাচ্ছে। সামনে দাঁড়ানো পুরুষটি যে তার কেউ নয়, সে যে সাফওয়ান। লোকটার প্রতিটি কাজ আজকাল উন্মাদনার পরশ দিচ্ছে আয়াতকে। আয়াতকে হাবলার মতো হা করে তাকিয়ে থাকতে দেখে খানিকটা অস্বস্তির মাঝে পড়ে যায় সাফওয়ান। তুড়ি দিয়ে তাকে পুনরায় জিজ্ঞেস করে, এত রাতে এখানে কি করছো? হ্যাঁ। কি হ্যাঁ? ঘুমাওনি কেন? ও, এবার কাছে যেয়ে ঝাঁকিয়ে জিজ্ঞেস করে, এই মেয়ে নেশা করছো নাকি? হ্যাঁ। ও কি হয়েছে? এভাবে কি দেখে যাচ্ছ? আপনাকে দেখছি। মুখ ফসকে বলে নিয়ে জিভ কেটে বসে। তারপর সামনে নিয়ে বলে, না মানে আপনাদের ছাদ দেখছি। এত রাতে? তো কি করব, আপনার বউ অন্না বারবার গায়ে পা তুলে আমার ঘুম ভেঙে দিয়েছে, তাই ছাদে এসেছি। আপনি কি করছেন শুনি? আমার রুমের সব মামারা ঘুমাচ্ছে, তাই ছাদে এসেছি কাজ করতে। ছবি আঁকছিলেন বুঝি? না, তুলি হাতে মাটি খুঁড়ছিলাম। এভাবে বলেন কেন? সোজা প্রশ্নে সোজা উত্তর দিলে কি হয় আপনার? সকালে উঠে যদি তোমাকে আর আমাকে একসাথে এখানে দেখে, বুঝতেছো কি হবে? আমি ভোরে চলে যাব। আহারে, কি ভরে ওঠা মানুষ আমার। তাহলে আপনি চলে যাবেন। কি বুদ্ধি! আই নো। আচ্ছা, কি আঁকছিলেন? দেখানো যাবে না, সিক্রেট। ও সাফওয়ান ভাই, দেখান না। উফ, জিদ করো না, এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে তোমাকে প্রথম দেখাবো। সত্যি তো? প্রমিস? প্রমিস। বলে আয়াতকে কোনো মতে সামাল দিল সাফওয়ান। আয়াত আর জিদ না করে যে দোলনায় গিয়ে বসল। পেন্টিংটা ডালা দিয়ে ধাত ধুয়ে আয়াতের পাশে গিয়ে বসে সে। সাফওয়ান ভাই, ভালোবাসায় বিশ্বাস ভাঙার কষ্টটা খুব দুঃসহনীয়। আচ্ছা, আপনি কোনোদিন কাউকে ভালোবাসেননি? উদাস চিত্তে শান্ত গলায় প্রশ্ন ছুড়ে দেয় আয়াত। হঠাৎ আজ এই প্রশ্ন? এমনি শুনেছি কষ্ট না পেলে শিল্পী হওয়া যায় না। কথাটার যথার্থতা পরীক্ষার বৃথা চেষ্টা বলতে পারেন। আমি ভালো শিল্পী নই, এবার বুঝে নাও। আমি বাড়ি ফিরে যাব সাফওয়ান ভাই। হঠাৎ? ইফাত কথা রাখেনি, তাই বলে দেউলিয়ার ঘোড়ার মানে হয় না। বাবা মারবেন, বকবেন, মেনে নিব। বাবা হয়তো এখন রেগে আছেন, হয়তো থাকবেন, কিন্তু দোষ তো আমার, তাই না? আমি যদি নিজের দোষ মেনে ক্ষমা চেয়ে নিই, আমার মনে হয় উনি ক্ষমা করে দেবেন। যাক, ঘটে সুবুদ্ধির উদয় হয়েছে। বেশ, আর তো 3 দিন, এরপর তোমাকে বাসায় দিয়ে আসবো তাহলে। থ্যাংক ইউ। আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এই 6 দিন আমার জীবনের শ্রেষ্ঠ 6 দিন। এই 6টা দিন না, এই 6টা দিন না থাকলে আপনাকে হয়তো সারা জীবন অসহ্যের কাতারি রাখতাম। তাই বুঝি? আমাকে এত অসহ্য লাগতো তোমার? তাই নয় কি? আপনি বলেন, এই 4 বছর আপনার সাথে আমার পরিচয় একবার ভালো ব্যবহার করেছেন? অন্যার সাথে এর চেয়ে মিষ্টি করে কথা বলেন আপনি? হিংসা হচ্ছে বুঝি? হয়ে গেছে। খুনসুটিতে কখন যে সকাল হয়ে গেছে টের পায়নি তারা। ভোরের প্রথম কিরণে মুগ্ধ নয়নে আয়াতের দিকে তাকিয়ে আছে সাফওয়ান। এতটা স্নিগ্ধ মেয়েটাকে সারা জীবন নিজের কাছে রেখে দিতে ইচ্ছে করছে। আয়াত উঠে নিজের দিকে চলে যাওয়ার সময় পিছু ডাকে সাফওয়ান। শান্ত স্বরে জিজ্ঞেস করে, তুমি কি এখনো ইফাদের জন্য অপেক্ষায় আছো? জানি না, আজকাল তার আনাগোনা আমার হৃদয়ে বন্ধ হয়ে গেছে। তাকে নিয়ে কোনো স্বপ্ন বুনে না ভাবনারা। হয়তো অপেক্ষার প্রহর আর গুনতে চায় না বেহায়া মনটা। যদি কেউ নতুন করে বন্ধ হৃদয় দরজায় করে নাড়ে তবে? এবার অন্ধ হয়ে দরজা খুলবো না, কাঠখড় পোড়াতে হবে কিন্তু। তাহলে কড়া নাড়ার সুযোগ দিচ্ছ? বাবার হৃদয়ের দরজায় কড়াটা আগে নাড়তে হবে। বাবা দরজা খুলে আমন্ত্রণ জানালে আমার কোনো সে নেই। যা যা, একটু বন্ধুরা চান্স নিত, তাও হবে না?
থাকেন, আমি যাই। বলেই রুমের দিকে হাঁটা দিল আয়াত। আর তার যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাফওয়ান। 2 দিন পর আজ সোহানার বিয়ে। কমিউনিটি সেন্টারে বিয়েটা হবে। সাফওয়ানের অন্যান্য কাজিনদের সাথে আয়াত লাইনে দাঁড়িয়েছে বরের ঘের ধরতে। নিজাম সাহেব প্রচুর নামি দামি লোকদের একজন, বিধায় আত্মীয়ের এবং গেস্টের অভাব নেই। সবাইকে গোলাপ জলের ছিটা দিয়ে বরণ করছে আয়াতরা। হুট করে একজন গেস্টের দিকে গোলাপ জল ছিটাতেই হাত আটকে গেল তার। গেস্টটিও আয়াতকে নিপুণ সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছে। আয়াতের চোখে পানি ছলছল করছে। এভাবে তার সাথে দেখা হবে এ যেন মানতে পারেনি সে। মনের অজান্তেই মুখ ফসকে বেরিয়ে গেল আয়াতের। বাবা, বাবা, মনের অজান্তেই মুখ ফসকে বেরিয়ে গেল আয়াতের। তুমি এখানে? রামিম সাহেব কড়া নজরে তার দিকে তাকিয়ে রয়েছে। তার চোখে কৌতূহলের ছাপ ফুটে উঠেছে। এত মেহমানের মাঝে নিজের রাগও প্রকাশ করতে পারছেন না। শারমিন বেগম দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরেন। 1 সপ্তাহ মেয়েকে না দেখে অস্থির মনটা আজ শান্ত করছেন। আয়াত মাকে কাছে পেয়ে পাগলের মতো কাছে। মা মেয়ের এমন মিলন সবার চোখ এড়ল না। সাফওয়ানদের পরিবারের লোকেরা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু অনুষ্ঠান বিধায় কোনো প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন না। রামিম সাহেব উত্তেজিত হয়ে জিজ্ঞেস করেন, তুমি এখানে কি করছো? আমি তো ভেবেছিলাম তুমি ওই লাফাঙ্গার সাথে পালিয়ে আমার মুখে চুনকালি মেখে দিয়ে বিয়ে ঠিকই করে ফেলছো, কিন্তু এখানে তোমাকে দেখবো আশা করিনি। তা তোমার ওই গুণধর বয়ফ্রেন্ড কামনা হাজবেন্ড? আয়াতের মুখে যেন তালা পড়ে গেল। কি বলবে বুঝেই পাচ্ছিল না। অমনি পেছন থেকে সাফওয়ান আয়াতের নাম ধরে ডেকে ওঠে। কাছে এসে ধীর কণ্ঠে বলে ওঠে, স্টেজের কাছে যাও, মা তোমাকে খুঁজছে। ও, তাহলে এই সেই ছেলে? কড়া কণ্ঠে প্রশ্নটি ছুড়ে দেন রামিম সাহেব। সাফওয়ান হতবাক দৃষ্টিতে রামিম সাহেবের দিকে একবার আরেকবার আয়াতের দিকে তাকাচ্ছে। মনে হাজারো প্রশ্নরা ভিড় করছে। আয়াতকে ইশারা করলে আয়াত ইশারাতেই জানায় বাবা মা। সাফওয়ান পারলে সেখান থেকে দৌড় মারে, কিন্তু আয়াতের মুখের দিকে তাকিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে। রামিম সাহেব এগিয়ে এসে সাফওয়ানের সামনে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলেন, তোমাকে দেখে ভদ্র করে ছেলে মনে হচ্ছে, কিন্তু তুমি এমনই একটা কাজ করার আগে একটিবারও ভাবলে না একটি পরিবারে কতটা অসম্মান হয় যখন বিয়ের কোণে বিয়ে থেকে পালিয়ে যায়? আচ্ছা যাকে, আমার মেয়ে তো আমার কথায় একবারও ভাবলো না, পালিয়ে গিয়ে আসলো তোমার সাথে। তার সুখে রাখতে পারছো তাকে, নাকি এখনো তোমার বাবার টাকায় খাওয়াচ্ছ তাকে? আঙ্কেল, আমার কথা একটিবার শুনুন। কি শুনবো? সেদিন তোমার মেয়ে তোমার মুখে চুনকালি মেখে এমনি চলে যাবে, তারপরে আমি তোমার কথা শুনবো? শারমিন চলো, আমি নিজামকে পরে সব বুঝিয়ে বলবো। রামিম সাহেবের চোখ ছলছল করছে। শারমিন বেগমের হাত ধরে বেরিয়ে যাচ্ছিলেন, তখন নিজাম সাহেবের মুখোমুখি হন তিনি। সাফওয়ানের যা ভয় ছিল সেটাই হয়েছিল। একে তার কোনো কথা রামিম সাহেব শুনতে রাজি নন, ওপরে তিনি নিজাম সাহেবের বন্ধু মহলের একজন। যদি নিজাম সাহেবের কানে একবার যায় যে সে তার বন্ধুর মেয়েকে নিয়ে পালিয়েছে, খুব বড় ঝামেলা হয়ে যাবে। ওপরে রামিম সাহেব ভাবছেন সাফওয়ানই সে যার জন্য তার মেয়ে পালিয়েছে। কপালে ঘাম জমতে শুরু হয়েছে তার। এখন কি করবে তার জানা নেই। আয়াতের দিকে তাকালে দেখতে পায় তার চোখে অশ্রুরা ভিড় করেছে। ছলছল নয়নে দাঁড়িয়ে আছে সে। সাফওয়ান শিওর সে সামনের আসন্ন বিপদকে দেখতে পাচ্ছে না। একটা বড় নিঃশ্বাস ফেলে আয়াতের হাত নিজের হাতের মুঠোতে নিল সে। যা হয়ে যাক, এই মেয়েটাকে আর কষ্ট পেতে দিবে না সে। রাত 12টা। বসার রুমে মুখ শক্ত করে বসে আছেন নিজাম সাহেব। অন্য সোফায় রামিম সাহেব এবং শারমিন বেগম বসা। সেলিনা বেগম একেই মেয়েকে বিদায় দিয়ে দুঃখের ভেতরে আছেন। এক কোনায় সাফওয়ান আয়াতের হাত নিজ হাতে মুঠো করে দাঁড়িয়ে আছে। রামিম সাহেব যখন নিজাম সাহেবকে সব খুলে বলেন, তখন অনুষ্ঠানের খাতিরে ওই মুহূর্তে তিনি মৌনতা বজায় রাখেন। আর রামিম সাহেবের কাছে অনুরোধ করেন যাতে তিনি আজ রাত এখানেই থাকেন। ব্যাপারটার খোলাসা না হওয়া অবধি রামিম সাহেবের যাওয়াটা ঠিক দেখাবে না। আয়াতের মাঝে রামিম সাহেব এবং শারমিন বেগমের সাথে হাজারো বার কথা বলার চেষ্টা করে, কিন্তু ফলাফল শূন্য। নিজাম সাহেব এবার একটু নড়ে চড়ে বসে সাফওয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি এই মেয়েকে পার্লার থেকে নিয়ে পালিয়েছিলে? জি বাবা।
তোমরা কি বিয়ে করেছো? বাবা, আগে আমাদের পুরো কথাটা শুনেন। বিয়ে করেছো কি না? না। অথচ একসাথেই থাকতে। জি। ছি, এই শিক্ষা আমি তোমাকে দিয়েছি। ঢাকায় যে এই উন্নতি হয়েছে তোমার। আঙ্কেল, সাফওয়ান ভাইয়ের দোষ নেই। ওর সাথে আমি পালিয়েছি, কিন্তু ও আমার সাথে পালায়নি। এই মেয়ে, তুমি চুপ থাকো। আমি আমার ছেলের সাথে কথা বলছি। আর কি আবল তাবল বলছো তুমি? আপনি আমার উপর চিল্লান। ওকে বকছেন কেন? ও কি করেছে? তুমি একে দোষ করেছো, উপরে সাপাই গাচ্ছ। রামিম সাহেব নিজাম সাহেবকে শান্ত করতে বললেন, শান্ত হ, তোর ছেলের প্রতি আমার কোনো আপত্তি ছিল না, শুধু বেকার বোধহয়। কে বেকার? আমার ব্যবসায় যোগ দিবে না বলে ঘর ছেড়েছে 4 বছর। আর্টিস্ট হবে, সামান্য একটা চাকরি করে ঢাকায়, আর আর্ট করে ছবি বেচে খায়। তাহলে আয়ান যে বলতো সে কাজকর্ম করে না? হয়তো এসব আমার মতো তারও চোখে কাজের পর্যায়ে পড়েনি। তাহলে তো কথাই নেই। দেখো, ওরা একে অপরকে যেহেতু ভালোবাসে, একসাথে 1 সপ্তাহ আছে, তাই ওদের বিয়েটা করে দেওয়াটাই বেটার। রামিম সাহেবের 360 ডিগ্রি অ্যাঙ্গেলের পোল্ট্রি আয়াত এবং সাফওয়ানের বজ্রপাত ঘটালো। নিজাম সাহেব আমতা আমতা করে বললেন, কিন্তু তোর তোকে অপছন্দ ছিল, এখন নেই। আমার মেয়েকে ভালোবাসে, আর কি চাই আমার? দুই পরিবারের সম্মানের ব্যাপারে ঠিক আছে, তাহলে সামনের শুক্রবার ওদের বিয়ের আয়োজন করি। এত দ্রুত? আমি তো আরে একটা বিয়ের লোকজন তো আছে, আর তুইও তো লোকজন ডেকে নে, পরে ঢাকায় আবার অনুষ্ঠান করে নিস। সাফওয়ান তাদের গাড়ি থামাতে বাধ সাধলেও লাভের লাভ কিছুই হয় না। এখন সব উপরওয়ালার উপর ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। রামিম সাহেব আয়াতের মাথায় হাত বুলিয়ে তাকে আদর করলেন, পরে সাফওয়ানকে জড়িয়ে ধরলেন। দুই পরিবার বিয়ের কথায় খুব খুশি। আয়াতের নিজের চুল ছিঁড়তে মন চাইছে কেন সাফওয়ানের সাথে বডিগার্ডদের সামনে পালাতে হলো। আর এখন যদি তারা বলে কাহিনী আসলে ঠিক তার উল্টো, তাহলে ঝামেলা বাড়বে বই কমবে না। রাত 3:30। ছাদে এক মাথা হাতে অপর মাথা পায়চারি করে যাচ্ছে আয়াত। সাফওয়ানের আসার কথা, অথচ সে এখনো আসছে না। ইচ্ছে করছে ছাদ থেকে লাফ দিতে। এমন ডেড এন্ডে এসে পৌঁছেছে সে যে এর আগের পথের কোনো হদিস তার কাছে নেই। কাঁধে কারোর স্পর্শ পেতে লাফিয়ে ওঠে সে। পেছন ফিরে দেখে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে সাফওয়ান। রাগী কণ্ঠে বলে ওঠে, এই আপনার আসার সময় হলো? কি করতাম? কাজিনরা ছাড়ার নাম নিচ্ছিল না। জানি জানি, আপনার অন্যা তো মরা কান্না লাগিয়েছে। এখন মেইন পয়েন্টে আসি। কি প্ল্যান? কিসের? এই বিয়ে ভাঙার? আই ডোন্ট নো। মানে আপনি না জানলে কে জানবে? কি দরকার ছিল ওই সময়ে বাবার সামনে আসার? এটা মোটেও আমার দোষ না। আমি তো না হয় বাবাকে কি বলবো বুঝছিলাম না, কিন্তু তুমি কেন তোমার বাবাকে বোঝালে না? আপনার কি দরকার ছিল ঢাকায় যে স্বাবলম্বী হবার? না, ও এখন দোষ আমার? ওকে ফাইন। যা একটু ভেবেছিলাম বিয়েটাকে কেচিয়ে দেবার চেষ্টা করবো, এখন মনে হচ্ছে অযথা। না না, যাবেন না, সরি। এবার বলুন কি প্ল্যান? প্ল্যান আপাতত এইটাই যে আমাদের বিয়ে করতে হবে। কি? তারপর 6 মাস পর আমরা ডিভোর্স আপিল করব। দেখো, বিয়ে আমাদের এমনিও করতে হবে অমনিও, তাই অহেতুক কষ্ট না করে ট্রায়াল ম্যারেজ করে নেই। আর দেখো, এই উপায়ে আমাদের পরিবারের মানুষগুলোও খুশি। কতদিন পর তোমার বাবা মা তোয়াকে কাছে টেনে নিয়েছে বলো? পরে ডিভোর্সে ফ্যামিলি রাজি না হলে? আরে 6 মাস বহুত সময়, কিছু একটা প্ল্যান করে নিব। নো টেনশন, বিয়েতে চিল করো। এটাই এখন সবচেয়ে বড় টেনশন। আপনার ফুপু পারলে আমাকে চিবিয়ে খায়, আর অন্যাও তো বিয়ের দিন না বিষ খাইয়ে দেয়। উফ। আয়াত, সত্যি সত্যি বিয়েটা করলে কি খুব খারাপ হবে? মানে? সাফওয়ান তখন আয়াতের কাছে এসে ওর মুখটা হাত দিয়ে আলতো করে ধরে, তারপর ধীর গলায় বলে, দেখো, তোমায় কোনো আঁচ লাগতে দিব না জীবনে। সুখে রাখার সব রকম চেষ্টা আমি করব। একটাবার বিশ্বাস করে দেখো। হায়াত হা করে সাফওয়ানের মুখের দিকে তাকিয়ে আছে। লোকটা সত্যি বলছে? কি হচ্ছে এসব? ঠিক তখনই পেছন থেকে হাসির আওয়াজ শুনতে পায় সাফওয়ান। তাড়াতাড়ি আয়াতকে ছেড়ে একটু দূরে দাঁড়ায় সে। আয়াতও খানিকটা অস্বস্তির মাঝে পড়ে যায়। পেছন থেকে সাফওয়ানের কাজিনেরা ফাজদামির স্বরে বলতে থাকে, ভাই 1 সপ্তাহ ওয়েট কর, বুঝতেছি তর সইতেছে না।
কিন্তু ঘরে সিনিয়র সিটিজেনের অভাব নাই। আমাদের বদলে তারা দেখলে আর একটা দক্ষ বাধায় দিবে। ওদের হয়ে গেলে যা না, আয়াতের সাথে আমার কথা আছে। প্রচণ্ড বিরক্তি স্বরে সাফওয়ান বলে ওঠে। কাজিনদের ভেতর প্রণয় নামের ছেলেটি তখন বুকে হাত দিয়ে মজার স্বরে বলতে থাকে, আহারে আমাদের সেলিম আনারকলি, এই জালিম দুনিয়া তাদের ভালোবাসার পথে বাধা হয়ে গেছে। এই জন্য বলে প্রেমেরই নাম বেদনা। থাপড়া না খাইতে চাইলে ভাগ এখান থেকে, আমি 10 অবধি গুনবো। থাক, আপনি রুমে যান, কালকে আবার সুনাহার বউ ভাত। এখন না ঘুমালে পরে কালকে কষ্ট হবে। আমি রুমে যাচ্ছি। ঠিক আছে। সাফওয়ানের সাথে কথা বলে আয়াত নিচে নেমে যায়। রুমে শ্বাস ফেলানোর মতো জায়গা নেই, কিন্তু কিছু করার নেই, এখানেই ঘুমোতে হবে আয়াতের। সারা রাত এপাশ ওপাশ করেই কাটালো সে। ঘুমের ছিটা বিন্দুও আসলো না চোখে। মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তখন সাফওয়ানের কথাটা কি সে সিরিয়াসলি বলেছে নাকি কাজিনরা চলে আসাতে কথা ঘোরাবার জন্য বলেছে? উফ, আর ভাবতে পারছে না। বিয়েটা হয়তো সত্যিই করতে হবে। 3 দিন পর বিকেল 4টা হলুদের শপিংয়ে সাফওয়ানের পুরো পল্টনের সাথে আয়াত এবং শারমিন বেগমও বেরিয়েছে। শুধু অন্না এবং নিপা বেগম আসেনি। নিপা বেগমের আয়াতকে কিছুতেই পছন্দ না, আর অন্না সে তো আর তার এত বছরের ক্রাশ কাম লাভের বিয়ে হয়ে যাওয়ার দুঃখে বাঁচছে না। এই 3 দিন এক মুহূর্তের জন্য সাফওয়ান এবং আয়াত একে অপরের সাথে কথা বলতে পারেনি। যেটুকু পেরেছে সেটা শুধু ফোনে, তাও সাফওয়ানের ফোন তার কাজিনদের হেফাজতেই ছিল। আয়াতের না মাথায় জট লেগে আছে, ইচ্ছে হচ্ছে সাফওয়ানের মাথা ফাটিয়ে দিতে। কেন তার মোবাইল কাজিনদের কাছে রাখতে হবে? ঘর তো নয়, মনে হচ্ছে জেরার। সব লোক এসে হাজির হয়েছে। দোকানে সকলে শাড়ি সিলেকশনে যখন ব্যস্ত, তখন আয়াত এক কোণায় বসে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে ব্যস্ত। কেন যেন সব কিছু এলোমেলো রাখছে। সাফওয়ানকে যে তার জীবনসঙ্গী হিসেবে অপছন্দ এমন কিছু না। এই শপিং, হলুদ, কাবিন, এই ব্যাপারগুলো মন্দ ঠেকছে না, কিন্তু মনটা বড্ড অশান্ত হয়ে আছে। এমন তো হবার কথা ছিল না। ঘটনাগুলো খুব দ্রুত ঘটছে। সাফওয়ানের প্রতি এলোমেলো অনুভূতির অস্তিত্বগুলো তাকে বারবার শিহরিত করছে। এই অস্তিত্বগুলোর নাম তার অজানা। একে এই অজানা অনুভূতিগুলো তাকে গ্রাস করছে। ওপর থেকে ভয় হচ্ছে যদি পুনরায় বিশ্বাসের বদলে অবিশ্বাস এসে ধরা দেয়, তখন নিজেকে সামলানো খুব কষ্টদায়ক হয়ে পড়বে। কাঁধে কারো স্পর্শ পেলে মাথা তুলে তাকায় সে। সাফওয়ান তার সামনে কৌতূহলী দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আয়াতের ছলছল নয়ন সাফওয়ানের বুকে চিমচিমে ব্যথার সৃষ্টি করছে। কেন যেন এই মেয়ের কান্না সাফওয়ানের মাঝে অসহায়ত্বের অনুভূতি জাগায়। কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারে না। তখন কিছু বলতে যাবে তার আগেই সেলিনা বেগম আয়াতকে ডেকে ওঠে। শাড়ির সিলেকশনের জন্য তার মতামত যে দরকার। বেশ কিছু শাড়ি একের পর এক তার উপর ট্রায়াল করিয়ে শেষমেশ একটা কাঁচা হলুদ শাড়ি সিলেক্ট করা হয় হলুদের জন্য। এবার বিয়ের শাড়ি পালা। ভারী ভারী কাতান, বেনারসি একত্র করা হয়েছে। আয়াতের ধৈর্যের বাঁধ ভাঙতে লেগেছে। এমনি ভারী কিছু তার ভালো লাগে না, ওপর থেকে এখানে আড়ত লাগিয়েছে জমকালো শাড়ি। তখন একাতি সিম্পল লাল টকটকে শাড়ির ওপর মিহি কাজের একটি শাড়ি এগিয়ে দিল। শাড়িটি দেখে সেলিনা বেগমের প্রথম বাক্য, এটা তো অনেক সিম্পল রে সাফু, তোর এটা ভালো লেগেছে? আমার বউ তো সিম্পলের মধ্যেই গর্জিয়াস। আর ওজন দেখছো, তুলোর সাইজের একরত্তি মেয়ে এই ভারী শাড়ির নিচে ভেটকে পড়ে থাকবে। আমার তখন বউ শাড়িতে খোঁজা লাগবে। এটাই ঠিক আছে। আয়াত, এটা পরে আসো তো। মনে মনে বেশ শান্তি লাগছে আয়াতের। শাড়িটি আয়াতেরও বেশ ভালো লেগেছিল, কিন্তু মুরব্বীদের সামনে হবু বউ পক পক করবে, ঠিক মানাবে না। আয়াত যখন শাড়িটি পরে সামনে আসে, মুখ যেন হা হয়ে যায় সবার। উজ্জ্বল লাল রঙে মেয়েটিকে অপ্সরার চেয়ে কম লাগছে না। গায়ের রঙের সাথে রংটি মিশে আছে। এত সাধারণ শাড়িও যে কাউকে এতটা সুন্দরী করে তুলতে পারে, তা আয়াতকে না দেখলে বোঝার উপায় ছিল না। সাফওয়ানের চোখ আয়াতের মধ্যে আটকে গেছে। শাড়িটাকে আয়াতকে মানাবে এটা তার কল্পনায় ছিল, কিন্তু এতটা অপরূপ লাগবে এটা কল্পনার বাহিরে ছিল। যেটা ফুটন্ত লাল গোলাপ তার সামনে দাঁড়ানো। সবার মিটিমিটি হাসি আর খোঁচার জন্য তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল সে। এখনো হার্টবিট বেড়েই রয়েছে তার।
সাফওয়ানের চোখে আয়াতের প্রতি অনুভূতিগুলো একজন মানুষের সূক্ষ্ম চোখ এড়ানো না। রাত 10টা, খাবারের পরে ছাদের কোণায় দাঁড়িয়ে আছে সাফওয়ান। পরিস্থিতির শিকার হয়ে বিয়ে তো করছে, কিন্তু ইফাদ নামক বাধাটা এখনো রয়ে গেছে। ইফাদের ফোন অফ, যোগাযোগের উপায় পাচ্ছে না। বন্ধুদের জানিয়ে দিয়েছে যাতে ইফাদের খোঁজ পেলে তাকে জানানো হয়। এত দ্রুত এত কিছু হচ্ছে, আয়াতের ওপর কতটা মানসিক চাপ পড়েছে সেটা সাফওয়ানের অজানা নয়। ছাদের কোণায় দাঁড়িয়ে হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত, তখন পেছনে কারোর উপস্থিতি অনুভব করে সে। পেছন ফিরতেই দেখে রবিন দাঁড়িয়ে রয়েছে তার সামনে। মুচকি হেসে প্রশ্ন করল, কিছু বলবেন দুলাভাই? পরশু তো শালা মশাইয়ের হলো 3 দিন বাদে বিয়ে, আয়ানকে বলছো কতটা ভালোবাসে। ভালোবাসা মানে কি যে যা তা বলছেন দুলাভাই, এটা পরিস্থিতির টানাপোড়েনের কারণে করতে বাধ্য হচ্ছে। আসলে কি তাই শালা মশাই? বুকে হাত দিয়ে বলতে পারবেন তুমি একটু করে ভালোবাসো না আয়ানকে? চোখ বন্ধ করলে মেয়েটার তোমার ভাবনা বিচরণ করে না? মেয়েটার চোখের পানি কি তোমাকে একটুকু বিচলিত করে না? এটা স্বাভাবিক নয় দুলাভাই। মেয়েটা আমাকে ভরসা করে, ওর ভালো মন্দের খবর রাখাটা আমার দায়িত্ব। সত্যি কি তাই? আচ্ছা, এটা কেন মনে হচ্ছে তুমি তাকে ভালোবাসো না? কারণ 1 বা 2 সপ্তাহ একসাথে থাকলে কারোর প্রতি মায়া জন্মাতে পারে, ভালোবাসা নয়। ইটস জাস্ট ইনফ্যাচুয়েশন। কথাগুলো চুপচাপ সাফওয়ান শুনছিল। রবিনকে এজন্য সাফওয়ানের খুব বেশি ভালো লাগে, কারণ সঠিক সময়ে সঠিক উপদেশ দেওয়াটা লোকটির বড় গুণ। আয়াত নামক নারীটি সাফওয়ানের প্রতিটি চিন্তায় বিচরণ করে। তার হাসি ছেড়ে মানুষই সাফওয়ানকে আনন্দ দেয়। সারাক্ষণ মেয়েটির আশেপাশে থাকলে মানসিক প্রশান্তি লাগে, মনে হয় যেন অপূর্ণ হৃদয় পূর্ণতা পাচ্ছে। তার চোখের পানি সাফওয়ানের ভেতরে রক্তক্ষরণ করতে সক্ষম। এই অনুভূতিগুলো কি শুধুই মায়া? মনের এই এলোমেলো ভাবনাগুলোকে সাজাতে পারছে না সাফওয়ান। এখন মনকে শান্ত করতে হলে একটি ঔষধ আছে, তা হলো পেইন্টিং। নিজের এলোমেলো চিন্তাগুলো কাগজে তুলতে পারলে হয়তো মন শান্ত হবে। অপরদিকে সুহানার রুমের বারান্দায় দাঁড়িয়ে রয়েছে আয়াত। অনেকক্ষণ পর নীরবে একটু নিজের জন্য সময় পেয়েছে। এতক্ষণ আত্মীয়দের ভেতরে থাকতে থাকতে যেন দম বন্ধ হয়ে আসছিল তার। কফি? পাশ ফিরে তাকালে দেখে সোহাগ আর সোহানা দাঁড়িয়ে রয়েছে। মুচকি হেসে তাদের হাত থেকে কফি নিল আয়াত। পিনপতন নীরবতা বাড়িতে। আয়াত এবং সাফওয়ান ব্যতীত এই 3টা মানুষ তাদের সম্পর্কের সত্যতা জানে। আয়াতের নিজের কাছে প্রচুর অস্বস্তি লাগছে। ফট করে সোহানা বলে ওঠে, ইফাত ভাইয়ের সাথে তোমার রিলেশন কিভাবে শুরু হয়েছিল আয়াত আপু? সোহানার প্রশ্নে প্রথমে খুব অপ্রীতিকর অবস্থায় পড়ে যায় আয়াত। তারপর ধীর কণ্ঠে বলতে থাকে, ইফাদ আমার সিনিয়র ছিল। ওর সাথে প্রথম দেখা আর্ট গ্যালারির সামনে। আমার এক বন্ধুর দুলাভাই আর্ট গ্যালারির ম্যানেজমেন্টে ছিলেন। তখন এক্সিবিশন দেখব বলে সবাই একসাথে গিয়েছিলাম। আরও একটি কারণ ছিল, সেটা হলো সাফওয়ান ভাইয়ের এক্সিবিশন দেখা। ওনার ছবিগুলো যখন ফেসবুকে দিত আমি পাগলের মতো ফলো করতাম। উনি যে আমাদের ক্যাম্পাসের এটা আমার জানাই ছিল না। তারপর কি এক্সিবিশনে গেলাম। সেদিন ছিল 25শে বৈশাখ। গ্রীষ্মের ফাটা দুপুরে প্রিয় আর্টিস্টদের এক ঝলক দেখতে যাওয়া। কিন্তু ভাইয়ার যা পার্ট, সে আমাদের সামনেই আসলেন না। বলেন উনি নাকি ছোটোখাটো আর্টিস্ট। তুমি বলো সুহানা, উনি কি ছোটো মোটো আর্টিস্ট, কি ট্যালেন্টেড। ওনার সুবাদেই ইফাদের সাথে দেখা। সাফওয়ান ভাইয়ের সাথে পরিচিত হবার লোভে ইফাদের সাথে পরিচিত। ফ্রেন্ড না ওনার। তারপর দেখা হতো, কথা হতো। আমাকে সাফওয়ান ভাইয়ের ডিটেলস বলতো। এভাবেই ভালো লাগা, তারপর ভালোবাসা, রিলেশন। তুমি কি ইফাত ভাইকে ভালোবাসতে নাকি দাদা ভাইকে? সোহানার প্রশ্নে থতমত খেয়ে যায় আয়াত। কি উত্তর দেবে তা জানা নেই তার। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামনে বলে, আমি ইফাতকে ভালোবাসতাম। তুমি আমাকে কনফিউজ করছো নাকি নিজেকে? সাফওয়ান ভাইকে আমার আর্টিস্ট হিসেবে ভালো লাগে। থাকে না পছন্দের আর্টিস্ট, নায়ক। সত্যি কি তাই আয়াত? তোমরা আমাকে কনফিউজ কেন করছো? তুমি ইফাত আর সাফওয়ানের মাঝে কনফিউজ হচ্ছ কেন আয়াত? নিজের মনকে জিজ্ঞাসা করো। 2-4 বছরের ইফাত তোমার ফিলিংস।
তোমার ভালো লাগাগুলোকে কতটা দাম দিয়েছে? তোমাদের রিলেশনের কমিটমেন্ট ব্যাপারটা কি সত্যি আছে? আর তোমারও কি ইফাত হিসেবে ভালো লাগতো, নাকি সাফওয়ানের বন্ধু হিসেবে? এখনো দেরি হয়নি, নিজেকে প্রশ্ন করো। কাকে তুমি ভালোবাসো, কাকে তুমি বিশ্বাস করো, কার কাছে থাকলে তোমার মনে হবে তোমার কাছে সারা পৃথিবী আছে? তোমার এই মনটা তোমাকে সব কিছু বলে দিবে। সোহাগের কথাগুলো প্রচণ্ড ভাবাচ্ছে আয়াতকে। বেডে এপাশ ওপাশ করতে করতে আর না পেরে ছাদের উদ্দেশ্যে রওনা দেয় আয়াত। দরজা খুলে সিঁড়িতে যেতেই মনে যে যেন হাওয়ায় ভাসছে। কিছুক্ষণ পরে খেয়াল করে দেখে কেউ তাকে কোলে করে ছাদের সিঁড়ি বাইছে। রাতের অন্ধকারে লোকটির মুখ দেখতে পাচ্ছে না আয়াত। ছাদে নিয়ে লোকটি তাকে কোল থেকে নামালে আয়াত দেখতে পায়। দরজা খুলে সিঁড়িতে যেতেই মনে হলো সে যেন হাওয়ায় ভাসছে। কিছুক্ষণ পরে খেয়াল করে দেখে কেউ তাকে কোলে করে ছাদের সিঁড়ি বাইছে। রাতের অন্ধকারে লোকটির মুখ দেখতে পাচ্ছে না আয়াত। ছাদে নিয়ে লোকটি তাকে কোল থেকে নামালে আয়াত দেখতে পায় পুরো ছাদ জ্যোৎস্নায় আলোকিত। ফুলের মিষ্টি গন্ধ, জ্যোৎস্নার মাতাল করা পরিবেশে ভেতরের সত্তাটাও বারংবার উন্মাদনায় মেতে ওঠে। আরও মাতাল করে তুলছে পাশে থাকা মানুষটি যে আর কেউ নয়, সাফওয়ান। তার শরীরের মাতাল করা গন্ধটি আয়াতকে জানান দিয়েছে মানুষটি যে সে। জ্যোৎস্নার আলোতে মানুষটিকে একটি জীবন্ত নেশার স্তূপ মনে হচ্ছে। লোকটির সব কিছুতেই মাতাল করে দেওয়ার ক্ষমতা রাখে। এমনভাবে হা করে থাকলে মাছি ঢুকে পড়বে তো। সাফওয়ানের কথা বেশ লজ্জা পেয়ে গেল আয়াত। প্রচণ্ড কাটা ভাষায় বলল, রাত বিরাতে মানুষকে ধুমধাম কোলে নিয়ে নিচ্ছেন, কিডন্যাপ করে ছাদে আনছেন, মতলব কি শুনি? ইচ্ছে হলো বলা তো যায় না, দেখা যাবে রাতের অন্ধকারে ধূপধাপ করে পড়ে দাঁত ভেঙে ফেলবে। আমি কিন্তু বাবা ফোকলা বউ বিয়ে করব না। বয়ে গেছে আপনাকে বিয়ে করতে আমার। চেষ্টা করে দেখো, আমি আটকাবো না, তবে বিয়ে তো আমাকেই করতে হবে। মুচকি হেসে ছাদের রেলিংয়ে গিয়ে বসে সাফওয়ান। আয়াতের কাছে আজ যেন অন্য সাফওয়ান উপস্থিত। লোকটার মাঝে কি এমন আছে যা চুম্বকের ন্যায় আকর্ষণ করে তাকে? নীরব রাতে মৃদু হাওয়ায় জ্যোৎস্না বিলাস বুঝি এমনই হয়। নীরবতা ভেঙে আয়াত বলে ওঠে, সাফওয়ান ভাই সেদিন বলেছিলেন। হুশ, বড্ড বেশি কথা বলো। ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছ? রাতের নীরবতার সাক্ষী দিচ্ছে তারা। আজ যদি একটু বেহায়া হয়, তুমি কি রাগ করবে? সাফওয়ানের দিকে একরাশ বিস্ময় নিয়ে চেয়ে আছে আয়াত। আজ তার চোখে নেশা কাজ করছে, এ যেন অন্য সাফওয়ান। সাফওয়ানের চোখে তাকাতেও ভয় হচ্ছে তার। এ চোখে যে হাজারো ভালোবাসা, মায়া, প্রণয়ের নেশা আয়াতকে ভাসিয়ে তড়িয়ে দিতে সক্ষম এই চোখের ঘোর। সাফওয়ানের কাছ থেকে নিজেকে ছাড়াতে চাইলে সে কারো কাছে টেনে নেয় তাকে। কানে মুখ লাগিয়ে ধীর নেশা কণ্ঠে বলে, একটা গোপন কথা আছে, শুনবে? সাফওয়ানের চোখে চোখ রেখে ঘোরের মধ্যে উত্তর দেয় আয়াত, বলুন। আরো নেশাযুক্ত কণ্ঠে বলে ওঠে সাফওয়ান, এই বেহায়া, আমি যে তোমার প্রেমে পড়ে গেছি গো। কখন কিভাবে জানি না, তবে আমার প্রেম জেগেছে। বিয়ের পর হয়তো ভালোবাসাটাও হয়ে যাবে। আপনি জানেন তো কি বলছেন? জানতাম না, এখন জানি। আমার যে আর প্রেমের উপর ভরসা হয় না সাফওয়ান ভাই। আমি যে বড্ড এলোমেলো হয়ে গেছি। আমার এলোমেলো জীবনকে সাজিয়ে দিতে পারবেন কি? আমি আপনার জীবনে কি মেল খাই? জীবন তো তোমার যেমন এলোমেলো, আমারও যে একই রকম। একে অপরেরটা না হয় সাজালাম। এবার তোমায় ভালোবাসতে হবে না, শুধু আমায় ভালোবাসার অধিকারটা দিও। বলে চোখের সামনে চুলগুলো সরিয়ে দিল। আজ সাফওয়ানের চোখে হারিয়ে যেতে ইচ্ছে হচ্ছে আয়াতের। বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে লোকটিকে। জ্যোৎস্নার আলোতে আয়াতের মুখখানি এক টুকরো চাঁদের ফালি লাগছে সাফওয়ানের কাছে, যার চোখে ঠোঁটে আফিমের চেয়েও মারাত্মক নেশা। দু হাতে আলতো করে মুখটি ধরে নিজের আরো কাছে নিয়ে আসে। আয়াতের কাঁপা কাঁপা ঠোঁট যেন আরো ঘোরের মাঝে ফেলে দিচ্ছে তাকে। আজ একটু বেহায়া হতে কি খুব দোষ হবে? দুই ওষ্ঠ যুগলের মাঝের দূরত্ব মিটিয়ে নিজের পিপাসা মেটাতে ব্যস্ত হয়ে পড়ে সাফওয়ান। নিজের ঠোঁটের ওপর আরেক জোড়া উত্তপ্ত ঠোঁটের ছোঁয়া পেতে অজানা আবেশে নিজেকে হারিয়ে ফেলে আয়াত। অজান্তেই হাত জোড়া সাফওয়ানকে আঁকড়ে ধরে। অজান্তেই চোখ বেয়ে নোনা জলের আগমন ঘটে। আজকের রাত্রি যেন সাফওয়ান এবং তার অনুভূতিগুলোর মিশ্রণের সাক্ষী। কিছু সময় পর সাফওয়ানের ঠোঁট তার
ঠোঁট জোড়াকে ছেড়ে দিলে আয়াতের হুঁশ ফিরে। এতক্ষণ যেন একটি ঘোরের মাঝে ছিল যে সে ঘোর কেটে যেতেই আবারও হাজারো প্রশ্নের ভিড় জমে আয়াতের মনে। আবেশের বশে ভুল করছে না তো সে? এক মুহূর্ত দেরি না করে দৌড়ে বেরিয়ে যায় সে। সাফওয়ান হতভম্ব চোখে তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। দুদিন পর সকাল 11টা, হলুদের অনুষ্ঠান ধুমধাম করে অনুষ্ঠিত হবার পর এখন অপেক্ষা কালকের বিয়ে। এই 2 দিন আয়াত না পারতে সাফওয়ানের সামনে আসেনি। সাফওয়ান হাজারো বার তার সামনে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু তাতে লাভ হয়নি। অনুতাপ এবং একরাশ অভিমানে ভেতরটা তীব্র আগুনে দগ্ধ হচ্ছে সাফওয়ানের। তবে কি আয়াত এখনো ইফাতকেই ভালোবাসে? এখনো সে ইফাতের অপেক্ষায় আছে? তবে সাফওয়ানের ভালোবাসার সামান্যতম মূল্যটি তার কাছে নেই। প্রণয়ের ডাকে সাফওয়ানের হুঁশ ফিরে। তোকে বড়মা নিচে যেতে বলেছে তো। এখন কেন? আরে কে জানে এসেছে তোকে খুঁজতে। যা না। আচ্ছা, বেশি বকিস না। নিচে যেতেই দেখে সেলিনা বেগমের সাথে হাসি মুখে একটি ছেলে কথা বলছে। ছেলেটির পিঠ তার দিকে, তাই মুখটি দেখতে পাচ্ছে না। সাফওয়ান নিচে নামতেই সেলিনা বেগম বলে ওঠেন, সাফওয়ান চলে এসেছে। ছেলেটি পেছন ফিরতেই আকাশটা ভেঙে পড়ে সাফওয়ানের। সামনে দাঁড়ানো শ্যামবর্ণের লম্বা চিপচিপে গরনের ছেলেটি যে আর কেউ নয়, ইফাত। মুচকি হেসে টিটকারির ছলে বলে ওঠে, বিয়ে করেছিস, দাওয়াত তো দিলি না সাফওয়ান। এই বুঝি আমাদের বন্ধুত্ব। বেলা 12টা, মুখোমুখি বসে আছে আয়াত এবং ইফাত। আজ 2 সপ্তাহ পর ইফাতকে দেখছে সে। একরাশ ঘৃণা আয়াতের চোখে ফুটে উঠেছে। কোথায় ছিল সে যখন সারা রাত কাজী অফিসের বাহিরে এক কাপড়ে তাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে? কোথায় ছিল সে যখন পুলিশের থানায় জেলে যাবার ভয়ে মিথ্যে বলতে হচ্ছিল? কোথায় ছিল সে যখন বাবা তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল? থাকার জায়গা নিয়ে চিন্তা করতে হতো তাকে। এখন যখন মনটাকে স্থির করে ফেলেছে, এখন কেন তার আগমন ঘটল? আয়াত, তুমি নাকি আমাকে ছেড়ে বাঁচতে পারবে না, তাই এখন কি করছো? 2 সপ্তাহে ভালোবাসা উড়ে গেল। আরে বাবা, একটা জমির কাজে ইমিডিয়েটলি সিলেটে বাবার সাথে যেতে হয় আমাকে। মোবাইল হারিয়ে যাওয়ার জন্য কন্ট্যাক্ট করতে পারছিলাম না। তাড়াহুড়ো করে ফিরে এসেছি তোমার জন্য। এসে শুনি সাফানের গলায় ঝুলে গেছো তুমি। এই তোমার লয়ালিটি, এই তোমার ভালোবাসা। মুখ সামলে কথা বলো ইফাত। এতদিন পর আমি কেমন আছি না জিজ্ঞেস করে তুমি আমার কাছে জবাবদিহিতা চাইছো? কি সামলাবো? আমার জিএফ আমার বন্ধুকে কাল বিয়ে করতে যাচ্ছে, আর আমি কি না এখানে তোমার সাথে প্রেমালাপ করব? আচ্ছা, কেমন আছো? তুমি কি আদৌ জানো এতদিন আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম? তুমি কি আদৌ জানো আমি তোমাকে খুঁজতে তোমার বাসা অবধি পর্যন্ত গিয়েছিলাম? ইশরাতকে পাগলের মতো ফোন করেছি তোমার বন্ধুদের। যে চোর ফোন চুরি করেছে সে হসপিটালে ভর্তি ছিল। তাকে তুমি ভেবে দৌড়ে গিয়েছি। এখন তুমি কি না আমার লয়ালিটি নিয়ে প্রশ্ন করছো? কি রাইট আছে তোমার? আমি লয়াল নই, রাস্তার মেয়ে, যে কিনা যখন যে পুরুষ পাই তার গলায় ঝুলে পড়ি। কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো আয়াত। ইফাত তখন আয়াতকে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলতে লাগলো, জানো তো কতটা ভালোবাসি তোমায়। সাফওয়ান যদিও আমাকে সব বলেছে, তবুও তোমাদের বিয়ের কথাটা শুনে পাগল পাগল লাগছিল। সরি বাবু, আর হবে না, সরি। এই দৃশ্যটি একজনের চোখ এড়ালো না। সেদিন রাতের উত্তর আজ তার কাছে পরিষ্কার। শুধু দুজন প্রেমিক প্রেমিকার মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে কি লাভ? সাফওয়ান আর দাঁড়িয়ে সেখান থেকে প্রস্থান করল। বিয়ের দিন সন্ধ্যা 7টা, বর বেশি স্টেজে বসে রয়েছে সাফওয়ান। ইফাত বিয়েতে উপস্থিত, কিন্তু কালকের দুপুরের পর আর সাফওয়ান তার সামনে যায়নি। বুকের ব্যথাগুলো তীব্র হয়ে যাচ্ছে তাকে দেখলে। কাজী সাহেব তার কাছে বিয়ের সব কথা বলে জিজ্ঞেস করে, আপনি কি এই বিয়েতে রাজি? রাজি থাকলে বলুন কবুল। আপনি কি এই বিয়েতে রাজি? রাজি থাকলে বলুন কবুল। তখন প্রণয় কানে কানে এসে কিছু একটা বলে সাফওয়ানকে। প্রণয়ের কথাটা শুনে সাফওয়ান বলে ওঠে, সত্যি? মাত্র সোহানা বলল।
কাজী সাহেব পুনরায় একই কথাই বললেন। আপনি কি এই বিয়েতে রাজি? রাজি থাকলে বলুন কবুল। মুচকি হেসে সাফওয়ান বলে ওঠে। কবুল। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। ইফাত এক কোণায় দাঁড়িয়ে ম্লান হাসি হেসে বেরিয়ে যায়। রাতের একা আকাশে আজ তাকে একাই হাঁটতে হবে। নিজের সামান্য দায়িত্ব জ্ঞানহীনতার জন্য সবচেয়ে দামি জিনিস যে হারিয়ে ফেলেছে সে। আয়াতের প্রতি তার ভালোবাসাতে বুঝি অনেক বড় ফাঁক থেকে গেছে। তাই তো আজ সে অন্য কারোর হয়ে গেছে। সেদিন তাই স্পষ্ট তাকে ফিরিয়ে দিয়েছিল আয়াত। সেদিন জানো তো কতটা ভালোবাসি তোমায়। সাফওয়ান যদিও আমাকে সব বলেছে, তবুও তোমাদের বিয়ের কথাটা শুনে পাগল পাগল লাগছিল। সরি বাবু, আর হবে না, সরি। নিজে থেকে ইফাতকে সরিয়ে একটু দূরে দাঁড়ায়। ইফাদের চোখে চোখ রেখে বলে সেদিন যখন আমার তোমাকে সব থেকে বেশি দরকার ছিল, তুমি তখন আমার পাশে ছিলে না ইফাত। ফোন হারিয়েছিল, কিন্তু পৃথিবীর ওপর থেকে ফোন তো শেষ হয়ে যায়নি। অথচ তুমি আমাকে একটা বার জানাওনি। আমি পাগলের মতো তোমায় খুঁজেছি। আমি তোমাকে দোষ দিব না ইফাত। তোমার সাথে সেই মুহূর্তে যেটা জরুরি মনে হয়েছে তুমি করেছো, কিন্তু আমি তোমায় আর ভালোবাসি না ইফাত। এতদিন আমি কনফিউশনে ভুগেছি, কেন আমি বারবার সাফওয়ান ভাইয়ের প্রতি আকৃষ্ট হচ্ছি। আজ আমার কাছে সেটা পানির মতো পরিষ্কার। আমি তাকে ভালোবাসি, প্রচুর ভালোবাসি। থ্যাংক ইউ আমার সামনে আবার আসার জন্য। নয়তো আমি নিজের মনকে বুঝতেই পারতাম না। ভাবতাম ভুল করছি, কনফিউজড থাকতাম। কিন্তু আজ আমার কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ। তুমি অনেক ভালো একটা মানুষ। আজ যদি তোমার সাথে আবার জড়িয়ে পড়তাম, তবে সেটা তোমার বা আমার কারোর জন্যই ভালো হতো না। কারণ আমি তোমার স্বচ্ছ থাকতাম না। আমার মনে হতো এখন অন্য কারোর রাজত্ব। আমাকে ক্ষমা করে দিও ইফাত। আই এম সরি। কিন্তু আমি সাফওয়ান ভাইকে ভালোবাসি, প্রচুর ভালোবাসি। সরি। বর্তমান ইফাদের চোখ বরাবর ভিজে যাচ্ছে। সে যে আজ নিঃস্ব, তবে একটাই সান্ত্বনা, আয়াত তাকে ঠকায়নি। তার কাছে নিজেকে স্বচ্ছ রেখেছে। এখন মন তো কখন কাকে নিজের সিংহাসনে বসিয়ে দেয় কেউ জানে না। রাত 12টা। খুব তোড়ঝোড় করে শেষমেশ বাসর ঘরে ঢোকার সুযোগ পেল সাফওয়ান। ঘরে ঢুকে দেখল মোমের আলোয় ঘরটাকে নতুন বউয়ের ন্যায় সাজানো হয়েছে। খাটটা পুরো সাদা আর লাল গোলাপের মোড়া, আর মাঝে লাল শাড়ি পরে ঘোমটা দিয়ে এক রূপবতী বসা। চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে উপচে পড়ছে। রূপবতীরই যে সাফওয়ানের মায়াবতী, যার নেশায় আজকাল সে মত্ত থাকে। ধীর পায়ে আয়াতের পাশে গিয়ে বসে। সাফওয়ানের উপস্থিতি আয়াতের হার্টবিট বাড়িয়ে তুলছে। দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে তার। আলতো করে তার হাতে নিজের হাত রেখে মজার ছলে সাফওয়ান বলে, ইফাত চলে গিয়েছে। ভেবেছিলাম তুমি হয়তো ওর সাথেই চলে যাবে। সমস্যা নেই, আমি একটা লয়ারের সাথে কথা বলে 6 মাস পর আমাদের ডিভোর্সের ব্যবস্থা করে ফেলবো। আয়াতকে চুপ থাকতে দেখে আলতো হাতে ঘুমটা সরায় সাফওয়ান। 2 হাতে আয়াতের মুখ আলতো করে ধরে উঁচু করে সে। আয়াতের চোখে পানি চিকচিক করছে। আয়াতের চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলে ওঠে, তুমি তো এটাই চেয়েছিলে, তবে আজ চোখে পানি যে। আপনি কি সত্যি বোঝেন না, নাকি বুঝেও না বোঝার ভান করেন? কাঁপা কাঁপা গলায় আয়াত বলে ওঠে, কি বুঝবো? তুমি যদি বুঝিয়ে না বলো বুঝবো কিভাবে? সবকিছু বলে বোঝাতে হয়। হয় বই কি, কিছু জিনিস বলে করে বোঝাতে হয়। এতদিন তো তুমি যা বলেছো আমি তাই বুঝেছি। দেখো না, বিয়ে ভাঙার কথা বলেছো, আমি সেটার চেষ্টা করেছি। ঢাকা যেই উকিলের সাথে। কথাটা শেষ না হতেই সাফওয়ানের ঠোঁট জোড়া চেপে ধরল নিজ ঠোঁট জোড়া দিয়ে। ঘটনার আকস্মিকতায় সাফওয়ানের মাথা পুরো ফাঁকা হয়ে গেছে। আয়াতের পক্ষে এমন একটা সাংঘাতিক কাজ করা সম্ভব, এ যেন ধারবার বাহিরে ছিল সাফওয়ানের। বেশ কিছুক্ষণ পর সাফওয়ানের ঠোঁট জোড়াকে মুক্তি দেয় আয়াত। শাড়ির আঁচলটা মাজায় বেঁধে সাফওয়ানের কলার চেপে ধরে রাগী গলায় বলে, আর একবার যদি ডিভোর্সের কথা শুনেছি তো দেখবেন আমি কি করি। ফাইজলামি পাইছেন? এত যখন আমাকে অপছন্দ, তাহলে সেই রাতে কেন আমাকে বলেছিলেন ভালোবাসি? ইফাদের সাথে চলে গেলে খুশি হতেন বুঝি? আপনি কি ভেবেছেন এত সহজে আপনাকে মুক্তি দিব? সারা জীবন এভাবেই আমাকে সহ্য করতে হবে। আর মরে গেলে ভূত হয়ে আপনার ঘরে চেপে বসবো, কিন্তু আমার থেকে আপনার নিস্তার নেই। বলতে বলতেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে আয়াতে। প্রচুর কান্না পাচ্ছে তার। লোকটা এমন কেন? যদি দূরে ঠেলে দেবার ইচ্ছে ছিল, তবে কেন কাছে টেনে নিয়েছে?
সাফওয়ান মুচকি এসে হ্যাচকা টানে তাকে বুকে আগলে ধরো, কানে মুখ লাগিয়ে বলল, এবার নিজ ইচ্ছায় আমার কাছে এসেছো। এবার যদি তুমি চাইলেও আমি তোমাকে ছাড়বো না, এইভাবে শক্ত করে নিজের কাছে রেখে দিব। সত্যি? তাহলে এতক্ষণ যে? ওইটা একটা ছোট্ট শাস্তি ছিল আমাকে এই 3 দিন কষ্ট দেওয়ার জন্য। আমি তো সত্যি সত্যি বিয়েটা না করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আজ যখন প্রণয় কানে কানে বলল তুমি নিজ থেকে ইফাতকে ফিরিয়ে দেবার কথা সুহানাকে জানিয়েছো, আমার অশান্ত মন শান্ত হয়ে গিয়েছিল। তাই দেরি না করে কবুলটা বলে দিয়েছি। আপনি খুব খারাপ। এখনও তো কিছুই দেখাই নাই, এখনই খারাপ হয়ে গেলাম? আমি কিচ্ছু দেখবো না। তা বললে তো হবে না, এখনও সে অনেক কিছু দেখার বাকি রয়েছে। কি? আসো আমার সাথে। বলেই কোলে তুলে নিল আয়াতকে। সাফওয়ানের রুমের ভেতর একটি ছোট স্টোর রুমের মতো জায়গা রয়েছে, যেখানে সাফওয়ান বাসায় থাকতে ড্রয়িং রুম করত, যাকে সে তার কল্পনা রাজ্য বলে। তার সকল সৃষ্ট সকল শিল্প সেখানে মজুদ। আয়াতকে করে করে তার কল্পনা রাজ্যে নিয়ে যায় সে। একটি চেয়ারে তাকে বসিয়ে সামনে থাকা সকল ড্রয়িং বোর্ডের ওপর থেকে কাপড় সরিয়ে নেয়। আয়াতের চোখ যেন বিশ্বাস করতে চাচ্ছে না, সবগুলো ক্যানভাসে তার পোর্ট্রেট। রং তুলির আঁচড়ে আঁকা একটি জীবন্ত আয়াত তার সামনে। অজান্তেই নোনা জলের ভিড় জমেছে চোখের তার। এখনই চোখগুলো তাদের মুক্তি দেবে জানো। ধরা গলায় বলে ওঠে, আপনি তো বলেছিলেন আমার চেহারা ক্যানভাসে তোলার যোগ্য না। এই তো, তাই তো শুধু ক্যানভাসে থাকবে এই চিত্র। তাই বুঝি? তাই তো, এই সারপ্রাইজটা তোমাকে দেওয়ার ছিল। বলে আয়াতের কপালে উষ্ণ ঠোঁটের পরশ দেয়। আজ রাতে তোমাকে ভালোবাসার অধিকার দিবে আয়াত? আমি তো মানা করিনি। তবে একটু বেহায়া হতে দোষ নেই বলো। বলেই পুনরায় কোলে তুলে নেয় আয়াতকে। আয়াতকে বিছানায় শুইয়ে রুমের মোমগুলো নিভিয়ে দেয় সে। রাতের নীরবতা চাঁদের কালো সাক্ষী হলো তাদের মধুর মিলনের। কিছু আর্তনাদ, কিছু উষ্ণ নিঃশ্বাসের মধ্য দিয়ে সুখ কুড়াতে ব্যস্ত তারা। আজ তাদের ভালোবাসা পূর্ণতা পেল। 3 বছর পর হাসপাতালের অপারেশন থিয়েটারের বাহিরে পায়চারি করছে সাফওয়ান। টেনশনে শ্বাস আটকে যাচ্ছে তার। আয়াত এবং তার পরিবারের সবাই সেখানে উপস্থিত। বারবার সান্ত্বনা দিচ্ছেন রামিম সাহেব, কিন্তু কিছুতেই সাফওয়ানকে শান্ত করতে পারছেন না তিনি। আজ যে আয়াতের ডেলিভারি 1 ঘন্টা হয়ে গেছে, এখনো কোনো খবর নেই। এমনিতেই আয়াতের অবস্থা সিরিয়াস ছিল। আর্লি লেবার পেইন উঠেছে, মাত্র 7 মাস চলছে প্রেগনেন্সির। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে সাফওয়ানের। থিয়েটারে ঢোকার আগে আয়াত বলেছিল, যদি এবার ফিরে না আসি তবে জেনে রেখো খুব ভালোবাসি তোমায়। কথাটা মনে করতেই চোখ ভিজে আসছে সাফওয়ানের। ঠিক তখনই ডক্টরের আগমন ঘটে। ছুটে গিয়ে কাছে যেতেই প্রথম প্রশ্ন ছিল, আয়াত কেমন আছে ডক্টর? কংগ্রেচুলেশন, আপনার যমজ মেয়ে হয়েছে। আচ্ছা, আয়াত কেমন আছে? নার্স মেয়েদের নিয়ে আসছেন। আপনার মেয়েরা প্রিম্যাচুয়ার, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কি খুশি নন মিস্টার সাফওয়ান? আরে ধুর, আমার ওয়াইফ কেমন আছে সেটা বলেন। দম আটকে যাচ্ছে আমার। আলহামদুলিল্লাহ ভালো আছেন, একটু উইক, 1 সপ্তাহ রেস্ট করতে হবে। ভয়ে ভয়ে ডাক্তার বলে কথাগুলো। আয়াত ঠিক আছে শুনতেই সাফওয়ান খেয়াল করলো ডাক্তার বলেছিল তার মেয়ে হয়েছে, তাও যমজ। খুশিতে পাগল প্রায় হয়ে গেছে সে। নার্স যখন মেয়েদের নিয়ে এসেছে, সাফওয়ানের কাছে মনে হয়েছে ছোট 2টো আয়াত তার কাছে নিয়ে এসে নার্স দুজনকে একসাথে কোলে নিয়ে নিল সে। মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি সে। 3 ঘন্টা পর আয়াতের জ্ঞান ফিরলে দেখে সবাই ঝুঁকে তার দিকে তাকিয়ে রয়েছে। সবার মাঝে সে তার সাফওয়ানকেই খুঁজে যাচ্ছিল। ধীর কণ্ঠে শারমিন বেগমকে জিজ্ঞেস করে, সাফওয়ান? এই যে আসছে। সবার পেছন থেকে সাফওয়ান বেরিয়ে এলো। নার্সরা একে একে 2 মেয়ে আয়াতের পাশে রাখে। আয়াতের চোখে পানি চিকচিক করছে। ভেবেছিল হয়তো এই খুশি তার দেখা হবে না। সবাই রুম থেকে বেরিয়ে গেলে সাফওয়ান আলতো হাতে আয়াতকে উঠে বসিয়েছে। বাচ্চাগুলোর একজনকে আয়াতের কোলে দিয়ে আরেকজনকে নিজের কোলে নেয় সে। আয়াতের পাশে বসলে আয়াত ধীরে তার মাথাটা সাফওয়ানের কাঁধে এড়িয়ে দেয় আর বলে, কার মতো হয়েছে বলো তো? তোমার মতো। থ্যাংক ইউ ফিরে আসার জন্য। আল্লাহ চেয়েছেন তাই ফিরে আসতে পেরেছি। তুমি খুশি তো? খুব খুব খুশি। তবে আমরা আর এই বাচ্চা নেওয়ার কথা ভাববো না। কেন? আমার দম বন্ধ লাগছিল তোমাকে ছাড়া। যদি কিছু হয়ে যেত আমি কি করতাম তখন? পাগল হয়ে যেতাম, সত্যি বলছি। তুমি সত্যি পাগল।
ওদের নাম কি রাখবে? ভাবিনি। আমি বলি আলপনা এবং কল্পনা। ধুর, এই আধ্যাত্মিক নাম আমি রাখবই না। কেন? সুন্দর তো। না বলেছি মানে না। আমি ওদের বাবা। তো মানে কি? এভাবেই আবার খুনসুটিতে মেতে উঠল আয়াত এবং সাফওয়ান। তাদের জীবনে এই অধ্যায়ের মধুরের সমাপয়েত ঘটেছে। তাদের ভালোবাসার মধুরের সমাপয়েতে